ওয়ার্ক এনভায়রনমেন্ট একটা বড় ব্যাপার। আমরা যদি কর্পোরেটে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, আসলে অর্গানাইজেশন থেকে পিপল লিভ করবে না। সকালে যখনই আমার ডেস্কে বসি, আমি একদম নোট ডাউন করে ফেলি আজকে সারাদিনে কি কি কাজ করব, এবং দিন শেষে আবার চেক করি যে কোনটা হয়েছে কোনটা হয় নাই। যেটা হয় নাই সেটা আবার পরের দিন আবার শিফট করে দিই, যে আজকে যেটা করতে পারি নাই এটা হলে পরের দিনে করব। তো যখন কাজের আসলে হয় কি, যে বেসটা যখন গড়ে ওঠে, আসলে নিজে যদি বেস গড়ে ওঠে তখন আসলে চারিদিক থেকে অনেক কিছুই মনে হয় যে আমি অন্য কিছুর জন্য ক্যাপাবল। লিডারশিপটা অর্জন করতে হলে বিনয় একটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যেমন আপনার যদি 98% ক্যাপাবিলিটি থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, আর যদি সাথে আপনার এই অ্যাটিকেটটা, বিহেভিয়ারটা 2% অ্যাড করে দেন, আপনি কিন্তু 100% একটা পারফেক্ট। সকলকে আজকের এবিপি রাইজিং কর্পোরেট লিডার্স পডকাস্টের বিশেষ এই পর্বে স্বাগতম। আমি আবিদ, আজকের পডকাস্টের হোস্ট। আজ আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি বাংলাদেশে কাজ করে যাচ্ছেন ল, রেগুলেটরি এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরে। তিনি প্রায় 2 দশক ধরে এই সেক্টরে কাজ করছেন এবং একাধিক ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ প্রজেক্ট পরিচালনা করছেন। আমাদের আজকের অতিথি জনাব আবু হেনা মোস্তফা কামাল বর্তমানে কাজ করে যাচ্ছেন অ্যাজাইল মাইন্ড গ্রুপে অ্যাজ এ হেড অফ লিগ্যাল, রেগুলেটরি অ্যান্ড কোম্পানি সেক্রেটারি হিসাবে। এর পাশাপাশি তিনি দায়িত্ব পালন করছেন ডাইরেক্ট রিনিউয়েবল এনার্জির সিইও হিসাবে। তার অসাধারণ এই যাত্রায় রয়েছে বাংলাদেশের প্রথম বড় সোলার প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ, বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে সহযোগিতা করা এবং রেগুলেটরি বিষয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করা। তিনিই আমাদের সামনে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন, যেখানে তিনি তার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্য নিয়ে কথা বলবেন। স্বাগতম জানাই জনাব আবু হেনা মোস্তফা কামালকে। আসসালামু আলাইকুম হেনা ভাই, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ইটস সাচ এ ওয়ান্ডারফুল ডে। আপনার সাথে আজকে আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেনা ভাই, একদম শুরু থেকে স্টার্ট করি। শিওর। আবু হেনা মোস্তফা কামাল, আপনার আসলে একদম ভেরি বিগিনিং থেকে জার্নিটা কেমন ছিল? স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আমাদেরকে একটু জানাতেন। কোথায় পড়াশোনা বা কোথায় বেড়ে ওঠা? ফার্স্ট অফ অল ভেরি মাচ থ্যাংক ইউ এবিপি এবং আপনাকে, যে আসলে আমাকে যে এরকম একটা পডকাস্টে নিয়ে এসেছেন। সো রিয়েলি গ্রেটফুল, এবং এটা আসলে একদিনের পাওয়া নয়, এটা দীর্ঘদিনের একটা জার্নি। আমি আসলে একদমই গ্রামের একটা ছেলে, খুব মফস্বল শহরে বেড়ে ওঠা, আহ, একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেখান থেকে আসলে একটু একটু করে, মানে হামাগুড়ি দিয়ে বলা যায়। আমার প্রথম স্কুল শুরু হয় নাটোরের বয়েজ স্কুল দিয়ে। এখানে আমি এসএসসি কমপ্লিট করি, এরপরে এইচএসসি। দেন এইচএসসি শেষ করার পর আমি আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি প্রথমে আসলে ইচ্ছে ছিল যে বাংলায় পড়াশোনা করব। হ্যাঁ, কেন যদি একটু লিটারেচার প্রতি আগ্রহ ছিল। এরপরে বেশ অনেকগুলো সাবজেক্টে চান্স পাওয়ার কারণে পরে ডিসিশন নিতে একটু অসুবিধা হলো আসলে কোন সাবজেক্টে পড়বো। দেন এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, যে আসলে আমার ফিউচার কি হবে, ক্যারিয়ার কি হবে। দেন আই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডমিশন অন দ্য ল। আমি ল নিয়ে পড়াশোনা করলাম, রাজশাহীর দীর্ঘ 5 বছর এলএলবি এবং এলএলএম শেষ করলাম। এরপর আমার আসলে প্রফেশনালের দিকে যাওয়ার শুরু হলো ক্যারিয়ারটা। প্রথমে ঢাকায় চলে আসি 2004 সালে। শুরু হলো স্ট্রাগল লাইফ। সো ঢাকা আসলেই তো একটা ঢাকা, তাই না, ক্যাপিটাল সিটি। এখানকার লাইফস্টাইল, জীবনযাত্রার মান, এখানকার পরিবেশটাই সম্পূর্ণই আলাদা। এখানে টিকে থাকার যে যুদ্ধটা সম্পূর্ণই আলাদা। একটা মফস্বল শহরে থেকে এটা আসলে রিয়েলাইজ করা যায় না। যাই হোক, আমি একদম যদি বলি শুরু করলাম 2004 সালে ছোট্ট একটা ল চেম্বারে একজনের জুনিয়র হয়ে, আতিক ভাই। সো আই এম ভেরি মাচ গ্রেটফুল উইথ হিম, সে আমাকে অ্যাকম্পানি করেছে। শুরু করলাম লয়ার্সে আমার জার্নি। প্রতিদিনের যাওয়া আসা, একটু একটু করে শেখা। এরপরে একটা সময় আসলে যেটা হলো, কিছুদিন থাকার পরে আমি আগেই বলেছি যে ঢাকা শহরের লাইফটা কিন্তু খুব স্ট্রাগলিং একটা লাইফ। এই সময়টা আসলে মনে হলো যে আমার সার্ভাইভ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিং এ মিডল ক্লাস ফ্যামিলি ছেলে হিসাবে। আমি একটা জবে ঢুকে যাই, সেটা হচ্ছে ডিনেট নামে একটা কোম্পানি, একটা রিসার্চ অর্গানাইজেশন, স্টিল দে আর হিয়ার। আর একটা ব্যাপার ছিল, যখন লয়ার্সে আমি অ্যাজ এ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতাম, আমি দেখলাম আমাদের কিছু কলিগ যারা, তারা আসলে কর্পোরেটে চলে যাচ্ছে, যে ভালো করছে। সো তখন একটু জেলাস ফিলও হতো, হ্যাঁ, যে আসলে ওরা পারছে, কোনটা বেটার, এইটা বেটার না ওইটা বেটার।
আমার মনে হতো আসলে সার্ভাইভ করাটা দরকার। সো ওভারঅল দেন আবার স্ট্র্যাটেজিক ডিসিশন যে কি করব, দেন লেফট দ্য লয়ার্স অ্যান্ড জয়েন ইন দ্য ডিনাইট, স্টার্ট করলাম। কিন্তু জবটাকে খুব বেশি আসলে এনজয় করতে পারতাম না। তখন মনে হতো বোধহয় মেবি দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর মি। দেন আই শিফটেড মাই ক্যারিয়ার টু দ্য টেলিকম সেক্টর। ফার্স্ট পিএসটিএন কোম্পানি, যুবক ফোন, আপনার অনেকে নাম শুনে থাকবে। তো যুবক ফোন আমি ফার্স্ট সাইটেশন অফিস হিসেবে জয়েন করি। শুরু হলো আমার কর্পোরেটের প্রথম ধাপ। আচ্ছা, আমি যদি ভুল না করি এটা আসলে ৫-৬ সালের দিককার বিষয়, কারণ ওই টাইমটায় আসলে যুবক ফোন রাইট, ছিল, মার্কেটে পরিচিত খুবই ছিল। বুমিং মার্কেট ছিল। সো আমরা একটা পিএসটিএন ফোন হাতে নিয়ে যখন মানুষ অবাক হয়ে দেখতো কি, তখন সাইটেশনের কনসেপ্টটা এত ডেভেলপ ছিল না। তখন গ্রামীণ ফোন সাইটেশন করতো, আমরা আসলে ওটাকে ফলো করতাম রোল মডেল হিসেবে। এখানে ছিলাম মোর দ্যান 1 ইয়ার। তো যখন কাজের আসলে হয় কি যে বেসটা যখন গড়ে ওঠে, আসলে নিজে যদি বেস গড়ে ওঠে তখন আসলে চারিদিক থেকে অনেক কিছুই মনে হয় যে আমি অন্য কিছুর জন্য ক্যাপাবল। ঠিক এই মুহূর্তে আসলে এরিকসন বাংলাদেশ থেকে আমি একটা অফার পাই, জয়েন করি এরিকসন বাংলাদেশে। আমি ইন্টারভিউ দিয়েছিলাম অ্যাজ এ কন্ট্রাকচুয়াল অনলি ফর দ্য 6 months, বাট আই গট মাই অফার লেটার, পার্মানেন্ট পজিশন। সো আই স্পেন্ড অ্যারাউন্ড 5 years, মোর দেন 5 years। এর মধ্যে আমি আসলে একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্টও ছিলাম এরিকসন ভিয়েতনামে, কিছুদিন কাজ করেছি। দেন ব্যাক টু বাংলাদেশ এগেন। এরপরে যেটা বললাম যে আসলে ধীরে ধীরে মানুষের কোয়ালিটিটা এনরিচ হয়, এবং এনরিচ হওয়ার কারণ মার্কেটে আপনি নিজেকে যখন প্রোডাক্ট হিসাবে তৈরি করতে পারেন তখন কিন্তু এটা ডিমান্ডটা ক্রিয়েট হয়। দেন আই গট দ্য অ্যানাদার অপরচুনিটি, কিউবি, নাম শুনেছেন? ইয়েস। সো ফার্স্ট ওয়াইম্যাক্স ইন কান্ট্রি, কিউবিতে জয়েন করলাম। বাট সামহাও আসলে বেশি দিন এখানে কন্টিনিউ করা হয়নি। বাট আই ওয়াজ দ্য ফার্স্ট সাইটেশন, সো আই ওয়াজ লিডিং দ্যাট কোম্পানি অ্যাজ এ লাইক দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, তো একটা মডেল মোটামুটি ক্রিয়েট করার পরে দেন আই ডিসাইডেড টু লিভ দ্য কোম্পানি। এবং ঠিক ওই মুহূর্তেই আসলে যেটা হলো যে ফার্স্ট ফিক্সড ওয়াইম্যাক্স কোম্পানি বাংলাদেশে জাস্ট ঢুকলো। আমাকে রাতে আসলে একজন ফোন দিল যে না ভাই, আপনাকে সামওয়ান ইজ লুকিং ফর ইউ। কেমন? বলছে যে তারা আসলে একটা সাইটেশন অফিসার চাই, লোক চাই, আপনি মিট করেন কালকে। দ্য রাশিয়ান কোম্পানি। নতুন আর একটা অভিজ্ঞতা শুরু হলো রাশিয়ান ম্যানেজমেন্টের সাথে কাজ করা। আমি জয়েন করলাম সেখানে। সো উই আর অনলি 4 people, 4 or 5 people. There is a small table. যে টেবিলে আমি, সিটিও, সিইও একসাথে বসে একটা টেবিলে কাজ করতাম। এবং যখন এই কোম্পানিটা আমি ছেড়ে আসি তখন ছিল ক্লোজ টু 200 এমপ্লয়ি। বাট আমরা ছিলাম স্টার্ট আপ, আমি ছিলাম খুব সম্ভব এমপ্লয়ি নাম্বার 4 মোস্ট প্রবাবলি। ছেড়ে আসলাম, ওদের কিছু রেগুলেটরি ইস্যু ছিল, দেন দে লেভ দ্য কান্ট্রি। এরপরে আসলে জয়েন করলাম শেভরন বাংলাদেশে। সো এটা আমার লাইফে একটা বিগ টার্ন, খুবই বড় একটা টার্ন ছিল। শেভরনে কাজ না করলে আসলে আমি বুঝতাম না যে প্রসেস কি, মানুষ এত মানে কি বলবো যে লেখাপড়ার প্রতি কেন এত বেশি আগ্রহ থাকে, জানার প্রতি আগ্রহ, শেখার প্রতি আগ্রহ। এখানে মনে হচ্ছে যে প্রতিটা বিষয় শেখার আছে, যে আমি একটা চায়ের কাপ কিভাবে রাখবো, আমি একটা ডোর হ্যান্ডেল কিভাবে ইউজ করব, কিভাবে গ্রিটিংস করবো, সবকিছু মনে হয় শেখার আছে। এভরিথিং ইজ দ্য প্রসেস ওরিয়েন্টেড। মানে প্রসেসের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না, প্রসেস আপনাকে অ্যালাউ করবে না। 100% কমপ্লায়েন্ট একটা কোম্পানি। সো এটা আমার লাইফে একটা বড় একটা চেঞ্জ ছিল, এবং এটা মধ্যে আমার অ্যাসেট, আমি যেটা মনে করি। যার কারণে যেখানেই আমরা এখনো যাই বা যেই আমাকে আসলে ইনভাইট করুক, দেখেছি যে আমার প্রোফাইলে আসলে বলে যে আমি শেভরনে কাজ করেছি। সো শেভরন, এরিকসনের মতো। এরিকসন ইজ অলসো মাই, মানে আমার বলবো যে ক্যারিয়ারের একটা টার্ন ছিল। বাট শেভরন আমি যেটা শিখেছি সেটা আমার ক্যাপিটাল, এটা আমার অ্যাসেট, এটাকে আমি ক্যাপিটালাইজ করছি। এরপরে শেভরনে থাকলাম অলমোস্ট 2018 ডিসেম্বর পর্যন্ত। দেন সাডেনলি আই গট অ্যান অফার ফ্রম দ্য ই.কো, আজিয়েটা গ্রুপের একটা সিস্টার কনসার্ন, টার্কো কোম্পানি। এখানে স্টার্ট করলাম। বাট সিন্স এ রোল আউট ইজ অলওয়েজ রোবাস্ট, দ্যাট আই জাস্ট টোল্ড ইউ ফিউ মিনিটস ব্যাক। রোল আউটে যেটা হয় কি যে কাইন্ড অফ একটা সেলসের টার্গেট থাকে, ডিপার্টমেন্টগুলো ইন্টার রিলেটেড থাকে, সেলস, নেটওয়ার্ক ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিভিল ওয়ার্ক, সাইট অ্যাকুইজিশন, সবাই একটার সাথে। কারণ সেলস অলরেডি একটা কমিট করেছে যে আমার লাইক 2000 প্রসেসটা ইন্টারকানেক্টেড থাকে। কারেক্ট।
তো তাই হয় কি যে সেলসের টার্গেট মিট করতে যে আমাকেও টার্গেট মিট করতে হয়। সো একটা হিউজ একটা রোবাস্ট একটা রোল আউটের মধ্যে দিয়ে আমরা পারলাম এবং মোস্টলি এটা কোভিডের পিরিয়ডে। এটা একটা নতুন চ্যালেঞ্জেস ছিল আমাদের জন্য। কারণ কোভিডে কিন্তু ডেইলি অফিস ছিল না। কোভিড যখন স্টার্ট হলো, সো সিন্স 23rd ফেব্রুয়ারি থেকে আমরা হোম অফিস। সো ১ম দিকে একটা কনসেপ্ট ছিল যে আসলে মানুষজন কাজ করবে কিনা রিমোটে। বাট আমরা আসলে এটাকে প্রুভ করেছি। সো আমরা রিমোটে থেকেও আমরা ফুল ডেলিভারিটা দিয়েছি। কাস্টমারকে হ্যাপি করেছি। ফাইনালি যখন একটা সময় মনে হলো যে এবং ওই সময়টা আমার ছিল প্রায় 25,000 একটা পোর্টফোলিও ছিল সাইটের। এর মধ্যে আসলে বাংলাদেশে আমার অনেকদিন থেকে আমার আগ্রহ ছিল যে দেখছি যে রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে আসছে। সো আমার যেহেতু আগে পাওয়ার সেক্টরে কাজ করেছি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে, শেভরনে। শেভরনে। এখানে তখন হলো কি আমি একটু মানে ধীরে, ধীরে একটু আগ্রহ হচ্ছে যে মনে হয় নেক্সট ফিউচার হচ্ছে রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে। মার্কেটটা বুমিং মার্কেট। দেন আমি একটু লুক ফরওয়ার্ড করলাম এবং লাকিলি মানে আল্লাহর রহমতে আমি আবার নতুন একটা অপরচুনিটি পেলাম। নতুন জার্নি স্টার্ট হলো আমার। হিরো ফিউচার এনার্জিস ইটস এ ওয়ান্ডারফুল একটা অর্গানাইজেশন। এখানকার যে কালচার, যে রেসপেক্ট, পিপল রেসপেক্ট টু দ্য পিপল ওরিয়েন্টেড এবং এখন পর্যন্ত আমার আসলে যতগুলো ক্যারিয়ার ছিল, হিরো ফিউচার এনার্জি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমার লাইফে এর থেকে ভালো অর্গানাইজেশন আসলে আমি পাই নাই। এখানে যে পিপল ওরিয়েন্টেড যে থাকে, পিপলকে এত তারা রেসপেক্ট করে, পলিসি ছোট কোম্পানি ধীরে, ধীরে বড় হচ্ছে। তাদের যে মিশন, ভিশন মানে রিয়েলি অ্যামেজড। শুরু করলাম হিরো ফিউচার এনার্জিতে জার্নি 2022 এর 1st জানুয়ারি থেকে। সো স্টিল কন্টিনিউইং অন 31st মার্চ। সো জাস্ট 1st এপ্রিল আই জয়েন্ড একটা বাংলাদেশী কোম্পানিতে অ্যাজাইল মাইন্ড ক্রপস যেটা কর্পোরেশন। এইখানে আমি ডুয়াল রোল প্লে করছি বর্তমানে। এখানে পুরো অ্যাজাইল গ্রুপের আমি হেড অফ লিগ্যাল, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি। পাশাপাশি এদের যেহেতু রিনিউয়েবল এনার্জিতে একটা বিজনেস করার একটা ইন্টেনশন আছে, জাস্ট ট্রাইং টু ডু দ্য বিজনেস। সো আরেকটা কোম্পানি এখানে ফর্ম করা আছে, ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি, রেজিস্টার্ড ইন সিঙ্গাপুর। সো আই এম প্লেইং রোল অ্যাজ এ সিইও অফ দ্য ডিআরই। একসাথে আসলে ২ টা রোল প্লে করতে হচ্ছে। একই অর্গানাইজেশনের বলা যায় যে তাদেরই একটা সিস্টার কনসার্ন এ আপনি কাজ করছেন। সো মানে হিউজ একটা দায়িত্বের বিষয় কারেক্ট, এখানটায়। রাইট। সো আ আমি একদম আপনার ক্যারিয়ারের শুরুর দিকে আপনি যেটা বলছিলেন যে আসলে আপনি আ যখন একদম স্টার্টিং পয়েন্টে ছিলেন তখন দেখা যাচ্ছে যে আপনি একটা ল ফার্মে জয়েন করেছেন। দেন কর্পোরেটে সুইচ করবেন এবং আসলে সুইচ করলে কি কোনো ধরনের বেনিফিট পাবেন কি পাবেন না, ওইখানে আবার নিজের যে হচ্ছে গিয়ে দৈনন্দিন যে সব খরচ-টরচ রাইট। সবকিছু আপনাকে চালাতে হচ্ছে। সো ওই যে মাইন্ডসেটের জায়গাটা যে আপনি একটা স্ট্রাগলিং পিরিয়ড এ আছেন এবং সেখান থেকে আসলে আপনাকে আপনার ক্যারিয়ারটা সেট করতে হবে, দায়িত্ব নিতে হবে। তো ওইখানটায় আসলে আপনার ডিসিশন মেকিং এ সবচেয়ে বেশি মোটিভেশন হিসেবে কোন ফ্যাক্টরটা কাজ করেছে? কারণ আমরা যারা ইয়াং প্রফেশনালস আছি বা যারা কাজ করছি সবাই আসলে এই ক্যারিয়ারের শুরুতেই কিন্তু এই জিনিসটা নিয়ে খুব দ্বিধায় থাকি। যে না আমাকে তো আমার পড়াশোনা শেষ, আমি কিছু করছি। বাট আমি সঠিক জায়গায় কাজটা করতে পারছি কিনা? এটাই কি আমার আসলে স্থান কিনা? এখান থেকে আমি আগাতে পারবো কিনা? এই যে ডিসিশন মেকিংটা এইটাতে আমরা সবসময়ই একটা ঝামেলার ভিতরে থাকি বা সবসময়ই একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো ওই দ্বিধাদ্বন্দ্বর জায়গাটা আপনি আসলে কিভাবে কাভার করেছিলেন? আম আমি জাস্ট একটা কোট দিয়ে শুরু করি। এখানে হচ্ছে যে বারাক ওবামার একটা স্টেটমেন্ট ছিল যে, "ডিসিশন ইজ টেকিং ইজ অলওয়েজ পেইনফুল।" আ যদি সবাই সব ডিসিশন নিতে না পারত, তাহলে সব প্রবলেমগুলো আমার কাছে আসতো না। সো বারাক ওবামার মতো একজন প্রেসিডেন্ট যে রোল মডেল বলা যায়, হ্যাঁ? যার আ ইনফ্লুয়েন্স করে অনেক কিছুতেই। উনি যদি বলে থাকে একটা ডিসিশন নেওয়া ইজ পেইন টেকিং, তাহলে আমার মতো মানুষের ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা কতটা পেইনফুল। হ্যাঁ, এই ডিসিশন মেকিং কিন্তু আসলে আমাদেরকে লাইফে অনেক চেঞ্জ করে দেয়। ইটস নট সো ইজি যে ডিসিশন। আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা আসলে প্রস অ্যান্ড কন চিন্তা করি। রিস্ক ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করি যে কি, কি আছে? আমি এই রিস্কটা কেন নিবো? সো এইটা আসলে এমন না যে হুট করে ডিসিশন নিতে হবে। কোনো ডিসিশন মেক করার আগে মানে খুব চিন্তা ভাবনা করে এটা ক্যালকুলেশন করতে হবে যে আমার ফিউচারটা কি, আমার ক্যারিয়ারটা কি? আমি শুধু সার্ভাইভাল কিন্তু একটা ব্যাপার না। আমাকে নিশ্চয়ই একটা সাইড মানে স্যাক্রিফাইস করতে, যেমন আমার ল প্রফেশনটাকে আমি স্যাক্রিফাইস করে ফেলেছি। আমি চাইলেও এখন কিন্তু এই প্রফেশনে আর আগের মতো দাঁড়াতে পারবো না এভাবে। যেমন আমার সার্কেলে যারা আছে তারা এখন অনেক সিনিয়র লয়ার হয়ে গেছে। সো আমি ওটাকে স্যাক্রিফাইস করেছি। বাট আমি বেছে নিয়েছি যে আসলে আমি
এনজয় করব কোথায়, আমার ক্যারিয়ারটা কোথায় গড়ে তুলবো। সো এই ডিসিশনটা আমার। পারস্পরিক কিছু হেল্পফুল করে। আরেকটা হলো কি যে লার্নিং এর একটা ব্যাপার থাকে। যে আসলে আমার ক্যারিয়ারটা কিভাবে গড়ে তুলবো, আমার ওয়ার্ক যে এনভায়রনমেন্ট আমি কোনটাকে চাই, কিভাবে চাই, এটাকে আমার মতো করে গড়ে নিতে হবে। তো এইজন্যই আমি বলি যে আসলে ডিসিশন মেকিং এর সময় খুব কেয়ারফুল থাকতে হবে এবং খুবই স্ট্র্যাটেজিক হতে হবে এবং সেটার জন্য পরিশ্রম করতে হবে। ফোকাস অন ইউর ওয়ার্ক। তাহলে আসলে ডিসিশন মেকিংটা অনেক ইজিয়ার হয়ে যায়। খুবই চমৎকার। আহ তো এই প্রত্যেকটা বিষয় আপনি আপনার জার্নিতে আপনি শেয়ার করেছেন। আপনি বিভিন্ন অর্গানাইজেশনে যখন কাজ করেছেন, বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আপনি গেদার করতে পেরেছেন। এবং আপনি যেটা বলছেন যে আসলে আপনি আপনার কাজের ফোকাস করেছেন বিধায় আসলে এক্সপেরিয়েন্সগুলো গেদার করার সুযোগ পেয়েছেন। অ্যাবসলিউটলি। এবং আ বিশেষ করে আপনি এরিকসন এবং শেভরনের কথা বলছেন। ২ টাই খুবই রিনাউন্ড অর্গানাইজেশন এবং প্রত্যেকটা জায়গায় আপনি প্রত্যেকটা বিষয় শিখেছেন। এখন এই লার্নিং এর পাশাপাশি যেটা আসলে আপনাকে প্র্যাকটিক্যাল নলেজটা শেয়ার করছে বা প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো আপনাকে দিচ্ছে। এর পাশাপাশি একাডেমিক সেক্টরে আপনি আসলে পরবর্তীতে ক্যারিয়ার গ্রোথ এর জন্য আসলে কোনো প্ল্যান করেছিলেন কিনা? বা সেটা আপনাকে এই যে পর্যায়ে আসতে সহযোগিতা করেছিল কিনা? আচ্ছা। আমি এটা বলি যে আমার একজন আসলে আ সুপারভাইজার ছিলেন চিচিকো এমোলি। তার কথাটা আসলে খুব পছন্দ হয়। হি ইজ ভেরি স্টুডিয়াস ম্যান। উনি আমাকে সবসময় বলতেন যে, "লার্ন, লার্ন, লার্ন।" এটার কোনো আসলে বিকল্প নাই। আর ২ টা জিনিস সবসময় বলতো, "লার্ন, লার্ন অ্যান্ড লার্ন অ্যান্ড ফোকাস অন ইউর ওয়ার্ক।" আমি যত স্ট্রেসেই থাকি না কেন, যেভাবেই কাজ করি না কেন, উনি আমাকে ইন্সপায়ার করতেন সবসময়। যে, "অভয়না প্লিজ ফোকাস অন ইউর ওয়ার্ক অনলি। ইউর লিমিট ইজ অনলি স্কাই।" সো আমার আসলে এটা কথা খুব পছন্দ এবং আমার স্টিল নিজেকে ফিল করি যে ইকুইপ মাইসেলফ মানে যেভাবে হোক আমাকে ইকুইপ করতে হবে। আমাদের এই কর্পোরেট ওয়ার্ল্ডটা কিন্তু খুব কম্পিটিশনের একটা মার্কেট। খুবই কম্পিটিশনের মার্কেট। এখানে একটা জব সার্কুলার আপনি দিয়ে দেখবেন। এট লিস্ট 100-200 অ্যাপ্লিক্যান্ট কিন্তু এখানে এপ্লাই করবে। বাট রিয়েলি ২০০ জন মানুষই কিন্তু কোয়ালিফাইড? না। হাতে গোনা ২ থেকে ৩ টা মানুষ কিন্তু কোয়ালিফাইড। সো আপনাকে এই ২ থেকে ৩ টা অ্যাপ্লিকেন্টের মধ্যে আসতে হলে আপনাকে ইকুইপড করতে হবে। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইজ নট গুড এনাফ। এটা আমার একটা বেস ছিল। এরপরে কর্পোরেট আমি যা শিখেছি, এটা আমার পারিপার্শ্বিক থেকে এটা আমাকে আরো এনরিচ করেছে। এখন ধরেন এই যে কাজ করতে যেয়ে যে আপনার কাছে মনে হয়েছে আপনি কম্পিউটার লিটারেসিতে আপনার উইক আছে। এখন কম্পিউটার লিটারেসি যদি আপনি নিজেকে ইমপ্রুভ না করেন, আপনি কিন্তু আস্তে, আস্তে পিছিয়ে যাবেন। কারণ বর্তমান জেনারেশন যারা অনবোর্ডেড হচ্ছে, এরা কিন্তু অনেক ইকুইপড হয়েই কিন্তু আসছে। আপনার কিন্তু ফাইট দিতে হচ্ছে ওদের সাথে। মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, আপনাকে কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করতে হবে। এটা একটা এক্সাম্পল বললাম। কাজ করতে যেয়ে দেখলেন যে আপনি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন না। আপনার প্রজেক্ট ম্যানেজার হওয়ার দরকার নাই। কিন্তু কথা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি? কিভাবে কাজ করে? আপনি ওটা শিখতে পারেন। এরপর আমি যদি বলি ঠিক আছে, কাজের ক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে এক্সেল। আপনি বেসিক এক্সেলটা জানেন, অ্যাডভান্সটা জানেন না। বাট আপনি যদি অ্যাডভান্স এক্সেলটা জানেন, আপনার লাইফটা অনেক ইজিয়ার। এখন মানুষ পাইথন শিখছে, তাই না? হুম। পাওয়ার বিআই শিখছে। কেন শিখছে? আপনি যত লার্ন করবেন, তত আপনি ইকুইপড হবেন। মানুষ ততক্ষণ আপনার কাছে আসবে। না হলে তো কেউ আসবে না। বিকজ আপনার যে মানে উইপনটা আছে, এটাকে সবসময় শার্প করতে হবে। শার্প করতে হবে। ইয়েস। একটা সোর্ড, এটাকে যদি ফেলে রাখেন, এটা কিন্তু আসলে কিছুদিন পরে এটা রাস্টি হয়ে যাবে, কাজ করবে না। বাট ইউ হ্যাভ টু শাইন ইন এভরিডে। সিমিলারলি মানে আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি যখন কর্পোরেটে আছি, আমি যদি এই কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেকে সাকসেসর হিসেবে দেখতে চাই, একজন মানে খুব মানে বলি সাকসেসফুল জায়গায় দেখতে চাই, আসলে এই স্ট্রাগলটা থামানোর নয়। এই স্ট্রাগলটা করে যেতে হবে। যতদিন আমি কর্পোরেটে থাকবো, যতদিন না আমি বেঁচে থাকবো, আমার নিজেকে ইকুইপড করতে হবে। কারণ আমি ধরে নিয়েছি আই এম একটা গুড প্রোডাক্ট। আমাকে এই প্রোডাক্টের কিন্তু ফিনিশিং এর শেষ নাই, ভার্সনের শেষ নাই। কাজে আমিও যেটা করেছি যে কন্টিনিউয়াসলি আসলে লার্নিং এর মধ্যে আছি। স্টিল আই এম লার্নিং। যখন যেটা মনে হয়েছে যে এটা বোধহয় জানলে আমার একটু ভালো হতো। এটা হতে পারে আপনার ভাষা শিক্ষার ক্ষেত্রেও হতে পারে। আপনি বাংলা জানেন, আপনি হিন্দি জানেন, ইংরেজি আপনি জানেন। আপনি চাইনিজদের সঙ্গে কাজ করছেন। সো আমি শিখি না, একটু চাইনিজ শিখি। অসুবিধা কি? আমার তো সমস্যা নেই। সো এইভাবে আসলে আমাদের নিজেদেরকে ইকুইপ করতে হবে থ্রু লার্নিং এর মাধ্যমে। তাহলে আসলে মানে বিষয়টা এভাবে দাঁড়ায় যে মানে আমার
ক্যারিয়ারে আসলে বেসমেন্টটা একাডেমিক। আমি যে আমার বেসটাকে স্ট্রং করি, দেন হচ্ছে আমার স্টোরেজগুলো যখন আমি আস্তে, আস্তে করে বাড়াচ্ছি, আমার তালাগুলো যখন বাড়াচ্ছি ওই বিল্ডিংয়ের, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি চিন্তা করব যে আমি বেস্ট পসিবল প্রোডাক্ট সেখানটায় ইউজ করি, ইউটিলাইজ করি। রাইট। সো সেম জিনিসটা হচ্ছে আপনি যেকোনো ধরনের এই যে রিসেন্ট টাইমে যেকোনো ধরনের স্কিল গ্যাদার করা, আপনি যে কোডিং এর কথা বলছিলেন, ইভেন অ্যাপেলের যে সিইও স্টিভ জবস, উনি ওনার একটা ইন্টারভিউতে খুব সম্ভবত অথবা একটা বক্তব্য উনি বলেছিলেন যে, একটা মানুষকে আসলে বর্তমান সময়ে উনি যখন দিচ্ছিলেন যে যেকোনো একটা কোডিং স্কিলস শেখা হুম, হুম, প্রয়োজন হুম। এবং বর্তমানে এসে কিন্তু আসলে সেটার প্রয়োগ হচ্ছে। কারণ এই মুহূর্তে আসলে মানুষ খুব বেশি ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর উপরে নির্ভর। আপনি যেই টোটালি ইয়েস, ডাটা ড্রিভেন। টোটালি ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর উপরে নির্ভর এবং প্রত্যেকটা অর্গানাইজেশনে আসলে ডিসিশন মেকিং এর জন্য এখন ডাটাকে ইউজ করা হচ্ছে। সো ডাটার ইউজগুলার প্রপার ইউটিলাইজেশন এর জন্য কিন্তু এখন কোডিং লাগছে। কোডিং বলতে লাইক পাইথন এর ইউজেস লাগছে। পাওয়ার বিআই ইউজ করছে পাওয়ার বিআই মানুষ লাগছে। সো ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালিটিক্স এই সেক্টরটা এখন আসলে বুম করছে। সো প্রত্যেকটা সময়ের সাথে আসলে প্রত্যেকটা জায়গায় কন্টিনিউয়াস লার্নিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যেমনটা অ্যাবসোলিউটলি, বললেন। অ্যাবসোলিউটলি। তো সে ধারাবাহিকতায় আমি দেখতে পাচ্ছি বা আপনি আমাদের সাথে যেভাবে কানেক্টেড হয়েছেন, যেমন আমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, ওইটা কি আসলে ওই প্রসেসের আন্ডারে ছিল কিনা? অবশ্যই। আমি যখন হিরো ফিউচার এনার্জিতে আসি, এখানে আমার পোর্টফোলিওতে যোগ হয়েছে রেগুলেটরি অ্যাফেয়ার্স। আমার ব্যাকগ্রাউন্ড ছিল লিগ্যাল। তারপর আমাকে কন্টিনিউয়াসলি কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হতো। হ্যাঁ। তো এরকম তখন আমার কাছে মনে হয়েছে, ফিল হয়েছে যে কমপ্লায়েন্সের কাজ করার জন্য একটা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট কাজ করছে। ওদের সাথে আমার কাজ করতে হচ্ছে। তাহলে ওদের সাথে আমি যদি কাজ করতে যাই, তাহলে আমাকে ওদের ইকুইভ্যালেন্ট কম্পিটেন্ট হতে হবে। আমি যদি একজন কমপ্লায়েন্স ম্যানের সাথে কাজ করতে যাই, আমি যদি আমার ওই রিলেভেন্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা রিলেভেন্ট এক্সপেরিয়েন্সটা যদি গ্যাদার না করি বা ওই এডুকেশনটা আমার না থাকে, আমি কিন্তু একজন কমপ্লায়েন্স যে ম্যানেজার, তার সাথে কিন্তু আমি আসলে কাজ করতে গেলে আমার প্রবলেম হবে। তো এইখান থেকে আমি তখন চিন্তা করলাম সাডেনলি যে ঠিক আছে, আমি কমপ্লায়েন্সের উপরে কোর্স করি। দেন আমি নেট সার্চ করলাম অ্যান্ড আই গট দ্য এপিপি। আই এম সো লাকি অ্যান্ড গট দ্য অপরচুনিটি। সে এপিপির সাথে কন্ট্যাক্ট হলো এবং দীর্ঘ ৮ মাসের একটা জার্নি শেষ করে একটা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। এবং আমি দেখলাম এটা কিন্তু বৃথা যায়নি, টু বি অনেস্ট। সো যখনই আমি একটা সার্টিফাইড হয়ে গেলাম, সার্টিফিকেট হুম, পেলাম, এপিপি কোর্স করলাম, পোস্ট গ্রাজুয়েশন অন কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এটা যখন আমি আমাদের অফিসিয়াল যে একটা কার্টিসি ফর্মালিটি আছে, আমাদের এইচআর ডিপার্টমেন্টকে জানাতে হয়, আমি দেখলাম যে আমার এই অ্যাকসেপ্টেন্সটা আর ধাপ মনে হয় বেড়ে গেল। কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আমাকে অ্যাকনলেজ করলো এবং দেখলাম যে ওদের সাথে আমার কাজগুলো আরও অনেক বেশি বেড়ে গেল। এবং শুধু তাই না, তখন এমন একটা হলো যে ঠিক আছে, এখন থেকে বাংলাদেশের যে কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো আছে, এগুলো অবহেলা তুমি দেখো আর সরাসরি কমপ্লায়েন্সের সাথে কাজ করো। সো এটা কিন্তু আমার একটা লার্নিং ছিল। আমি যদি এই লার্নিংটা না থাকতো, এই অপরচুনিটি কিন্তু আমি পেতাম না। তাই না? অবশ্যই। কখনোই হুম। পেতাম না। শুধু তাই না, আমি যেমন ওইখানে যে আসলে দীর্ঘ ৮ মাস যে বিষয়গুলো আমরা পড়াশোনা করেছি, আমি আবারও বলছি আমি গ্রেটফুল যে এবিপি আমাকে আরেকটা অপরচুনিটি দিয়েছে যে অ্যাজ এ ইনস্ট্রাক্টর অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট। সো আপনি জানবেন, নিশ্চয়ই জানেন। সো এটাও একটা লার্নিং। এই যে আমার যেটা আমি শিখেছি সেটা আমি আবার শিখাতে পারছি, ইমপ্লিমেন্ট করতে পারছি। ইমপ্লিমেন্ট করতে পারছি। সো এটা এনকালকেট হচ্ছে। এবং এইটা যে আমি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যে পড়লাম, একটা কোর্স করলাম, কিছু শিখেছি, যেটাই জেনেছি, সেটার উপর বেস করে ভিত্তি করে আমার যেটা নেক্সট এন্ডিয়েভার, যে আমি ডিরেক্ট রিনিউয়েবল এনার্জি বলি বা অ্যাজাইল মাইন্ড বলি, এখানে কিন্তু আমার ওইটাকে আবার ইউটিলাইজেশনটা চলে আসছে। সো মানে শেখার যেটা শিখবেন, এটা কিন্তু আসলে এটার ইউটিলাইজেশনটা থাকবেই। অবশ্যই যেকোনো ধরনের লার্নিংসের আসলে অ্যাবসলিউটলি। ইমপ্লিমেন্টেশন থাকবেই। এই বিশেষ করে ক্যারিয়ারের এই সময়টাতে আপনি যে পজিশনটা আছে এখানে আসলে ইমপ্লিমেন্টেশনটাই আপনার সবচেয়ে মুখ্য রোল হিসেবে কাজ করে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন এবং স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক রোলটা ডিসিশনটা, অনেক ইয়েস, ইম্পর্টেন্ট। শিওর, শিওর। আ এই যে আলোচনার পরিপ্রেক্ষিতে কমপ্লায়েন্স এর যে ব্যাপারটা চলে আসলো। যেমন আপনার প্রয়োজন পড়ল যে একটা দেশের বাইরের কোম্পানি ওরা যখন আমাদের দেশে পরিচালনা করছে তারা কমপ্লায়েন্স টিমটা কাজ করছে এবং আপনার তাদের সাথে কাজ করার জন্য কমপ্লায়েন্সটা জানতে হুম, হচ্ছে। হুম। আ বিইং এ বাংলাদেশী, আপনি কিছু বাংলাদেশী অর্গানাইজেশনেও কাজ করেছেন। যেমন এমএনসিস গুলোতে কাজ করেছেন, বাংলাদেশী অর্গানাইজেশন গুলোতে কাজ করেছেন। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আসলে কমপ্লায়েন্সটাকে খুব একটা কি প্রাধান্য দেওয়া হয়? ট্রুলি? টু বি অনেস্ট, বাংলাদেশি সব কোম্পানি না। আসলে আমাদের মাইন্ডসেটটা ওইভাবে গড়ে ওঠেনি। হ্যাঁ? কমপ্লায়েন্সের আসলে হিস্ট্রিটা আমরা যদি দেখি যে কমপ্লায়েন্স, অডিট বা এগুলো শুরুই হয়েছে আসলে
এই 18 সেঞ্চুরির শেষের দিকে 19 এর দিকে এগুলো গ্রো করেছে। আগে থেকে ছিল বাট এতটা ফর্মালাইজড ছিল না, এত সিস্টেমেটিক অ্যাপ্রোচ ছিল না। এরপরে হয়েছে ডে বাই ডে এটাকে ডেভেলপ করেছে। বাট আদার ওয়ার্ল্ড যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, বাংলাদেশি যে লোকাল যে কোম্পানিগুলো আছে, এরা আসলে ওদের মাইন্ডসেটটাকে এখন ওইভাবে চেঞ্জ করতে পারে। এবং যারা চেঞ্জ করে ফেলেছে বা যারা বহির্বিশ্বের সাথে কাজ করতে যেয়ে নিজেদেরকে চেঞ্জ করে ফেলে, তারা কিন্তু এখন অনেক অ্যাডভান্স পজিশনে আছে। দো দে আর দ্য বাংলাদেশি কোম্পানি, বাট তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু অনেকটাই এখন কিন্তু এমএনসির মতো হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং অনেকেই কিন্তু এখানে বাইরে থেকে কাজ করতে আসছে, এরকম অনেক এক্সাম্পল আমাদের দেশে আছে। সো তেমনিভাবে বাংলাদেশ আসলে অনেস্টলি যে সব অর্গানাইজেশনগুলোতে কমপ্লায়েন্সটাকে ঠিক ওইভাবে প্রায়োরিটিতে দেখা হয় না। ও এটা একটা ব্যাপার, ঠিক আছে, এটা ম্যানেজ হবে। আসলে এটা ওইভাবে ম্যানেজ হবে না। এটাকে একটা যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমাদের কোম্পানির বা অর্গানাইজেশনের যে রেপুটেশনাল যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু কখনো ইম্প্যাক্ট হয় না। এবং কোম্পানি হবে ধীরে ধীরে এনরিচ হবে, মার্কেটে তার একটা ডিমান্ড ক্রিয়েট হবে, তার একটা যেমন সোশ্যাল রেপুটেশন বাড়বে। পাশাপাশি কিন্তু ফরেন ইনভেস্টররাও কিন্তু অ্যাট্রাক্ট হবে। তারা যখন দেখবে যে ঠিক আছে, আমি বাংলাদেশি কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে যখন যাব এবং যখন তারা দেখবে যে বাংলাদেশি কোম্পানিটা টোটালি একটা কমপ্লায়েন্ট কোম্পানি, বা তারা কমপ্লায়েন্সকে অনেক ফোকাস দেয়, তাহলে হচ্ছে গিয়ে তার কিন্তু এক্সপোজারটা বেড়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় আহ, বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে, এদেরকে যে কমপ্লায়েন্স এবং রেগুলেটরি যে বিষয়টা আছে, এটা আসলে মোর ফোকাস করা উচিত। এটা হতে পারে একজন দুজন টিম মেম্বার দিয়ে একটা ছোট একটা সেল গঠন করতে পারে, হ্যাঁ। এবং হবে কি, এটা তারই লাভ, কিন্তু তার কিন্তু ফিউচারে অনেক সে লসটাকে প্রিভেন্ট করতে পারবে। রেগুলেটরি সে যদি কমপ্লায়েন্স থাকে, যে গভর্নমেন্ট যখন যে রুলস অ্যান্ড রেগুলেশন করছে, সে যদি এটাকে মেনটেন করে চলে, ফিউচারে কোনো ধরনের তার পটেনশিয়াল যে রিস্কগুলো থাকে বিজনেস রিলেটেড, এটা কিন্তু সে আগে থেকে প্রিভেন্ট করতে পারবে। তো ভাইয়া রিনিউয়েবল এনার্জি নিয়ে আসলে আপনি বাংলাদেশে কাজ করছেন এবং প্রায় আপনি বললেন যে আপনার যে পূর্বের অর্গানাইজেশন ছিল সেখানটায় আপনি এই বিষয়টা নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে। সো বাংলাদেশে আসলে রিনিউয়েবল এনার্জির আসলে ভবিষ্যৎটা কি? বাংলাদেশে রিনিউয়েবল এনার্জির ভবিষ্যৎটা খুব চমৎকার একটা ভবিষ্যৎ ছিল, আমি মনে করি যে এখনো আছে। বাট আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট সহ যারাই আছে, রেগুলেটরি বডিতে যারা আছে, তাদেরকে আসলে মোর আরেকটু স্ট্র্যাটেজিক্যালি মানে এই বিষয়টাকে ডেভেলপ করতে হবে, হ্যাঁ। ফরেন ইনভেস্টরদের সাথে রিলেশনশিপটাকে ডেভেলপ করতে হবে। রিসেন্টলি যে ইনসিডেন্ট একটা আমরা দেখছি যে মিডিয়া থেকে বা সবকিছু থেকেই, they have decided to cancel 34 LOIs, which is not good for the Bangladesh as well. কারণ আমি এটাতে এই 34 LOI মানে 34 প্রজেক্টস, সো এখানে নিয়ার অ্যাবাউট ক্লোজ টু 3000 মেগাওয়াটের একটা সম্ভাবনা ছিল, ক্লোজ টু 3000 অ্যাপ্রক্সিমেটলি। তো এই জায়গাটায় হয়েছে কি, অলরেডি এই কোম্পানিগুলো প্রায় $200 মিলিয়ন ইনভেস্ট করে ফেলেছে, এবং 5 মিলিয়ন $5 বিলিয়ন একটা ইনজেক্ট হওয়ার একটা চান্স ছিল। আলটিমেটলি এখন যেটা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা এই ডিসিশনটি চেঞ্জ করেছে যে 34 এলটা ক্যান্সেল করে একটা ওপেন টেন্ডারে যাচ্ছে। ফাইন, ওপেন টেন্ডার আসতে পারে, বাট যেগুলো অ্যাটলিস্ট এলওয়াই সাইন হয়ে গিয়েছিল, এগুলো এই প্রজেক্টগুলো কন্টিনিউ করতে পারতো। ফিউচার আমরা হয়তো ওপেন টেন্ডারে থাকতে পারতো। এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট যেটা ক্রিয়েট হয়েছে, ফরেন ইনভেস্টররা দে আর লিভিং অ্যাওয়ে। অনেকগুলো কোম্পানি, আমি তাদের নামগুলো বলছি না, বাট অনেকগুলো কোম্পানি তারা বাংলাদেশ থেকে চলে গেছে। সো চলে যাওয়া মানে হচ্ছে তারা আসলে ফিউচারে কখন আসবে, কবে আসবে, বাট দে আর ভেরি জায়ান্ট গুড কোম্পানি এবং 100% রিয়াল ডেভেলপার এরা। তো এটা আমার একটা লস হয়ে গেল কিন্তু। এবং আমার আউটসাইড দ্য ওয়ার্ল্ড একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হলো যে বাংলাদেশ ইজ রিয়েলি ফর ফেভারেবল এনভায়রনমেন্ট ফর দ্য রিনিউয়েবল এনার্জি অর নট, এই বিষয়টা। ইউ স্টিল হ্যাভ দ্য অপরচুনিটি, যে টেন্ডারটা হয়েছে, সো এই টেন্ডারে যদি সবাই পার্টিসিপেট করে, গভর্নমেন্ট অ্যারাউন্ড মেবি 5 গিগাওয়াটের মতো একটা টেন্ডার ফ্লোয়েট করেছে। এখন দেখার ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা আসলে টেন্ডারটা অ্যাওয়ার্ডেড হওয়ার পরও প্রজেক্ট হবে কিনা, কাজ করতে পারবে কিনা, বা কাজের পরিবেশ থাকবে কিনা। যদি এই সরকার এবং রেগুলেটরি বডি কাজের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারে, তাহলে আমি মনে করি একটা চমৎকার একটা ফিউচার আছে সামনে। না এখন আসলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যেমন আমরা একটা
সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানটা আসলে আমাদেরকে অনেক কিছুই আসলে নতুন করে শুরু করতে হচ্ছে এবং Correct. রিসেন্ট টাইমে কিন্তু ইনভেস্টমেন্ট সামিট হতে যাচ্ছে বা হচ্ছে অলরেডি। সো আই এম ভেরি মাচ হোপফুল যে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট যতগুলো কমেছে, ইনশাআল্লাহ অপরচুনিটিও আসবে ফিউচারে। ইনশাল্লাহ। একটু স্ট্যাবিলিটির প্রয়োজন আছে। যেকোনো জায়গায় যেকোনো ধরনের বিজনেস গ্রো করার জন্য যেকোনো ইনভেস্টরই চিন্তা করবে যে ওই পজিশনটা এখন Correct, স্টেবল আছে correct, কিনা। correct. কারণ দিন শেষে ইনভেস্ট করছে ফর প্রফিটেবিলিটি। সো স্টেবিলিটি আসছে, ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার আরও চলে আসবে। দেন হয়তোবা আমরা আরও বেটার প্রজেক্ট দেখতে পারবো, হ্যাঁ, বিশেষ করে রিনিউয়েবল এনার্জিতে। কারণ এটা একটা বড় সেক্টর এই মুহূর্তে গ্লোবালি যদি আমরা চিন্তা করি। perfect. বাংলাদেশে আসলে এখানে Right. আমি যতটুকু জানি সেই ক্ষেত্রে আসলে বড় ধরনের অপরচুনিটিস আছে। যেহেতু আপনি নিজেও কিছু সময় আগে বলছিলেন, অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে। সো দেয়ার আর অপরচুনিটিস। ইনশাআল্লাহ উই আর ভেরি মাচ হোপফুল We are ইন hopeful. ফিউচার যে আমরা আর আসলে এই আসলে ব্যাপারে তো রিনিউয়েবল এনার্জির কোনো বিকল্প এখন নাই। কারণ এটা অনেক কস্ট সেভিং। কারণ এখানে যেটা হচ্ছে যে ইনভেস্টর যারা আসছে, ডেভেলপার, তাদের ওন কস্টে এটা ডেভেলপড হচ্ছে। আমার গভর্নমেন্টের কিন্তু কোনো এখানে ফার্দার কোনো ইনভেস্টমেন্ট নাই। সো নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট। আমার পাওয়ার প্ল্যান্ট থেকে আমি যেটা জেনারেশন করব, যেটা ইলেকট্রিসিটি গভর্নমেন্ট পারচেজ করে নিবে। সো আমি জেনারেশন না হলে তো পারচেজ করার কোনো প্রশ্ন নেই, পারচেজ এবং করব। সেক্ষেত্রে গভর্নমেন্টের কিন্তু কোনো ফার্দার ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ছে না। এবং বর্তমানে যে আসলে ফসিল ফুয়েল তো আসলে ইজ নট গুড ফর মানে হোল লাইফ, এবং এটা অনেক কস্টলি, এবং সেখানে অনেক ক্যাপাসিটি চার্জ আছে, আরও অনেক কস্ট আছে। বাট আমার রিনিউয়েবল এনার্জি কিন্তু পরিবেশ বান্ধব। আমার কাজেই টুডে আর টুমরো মানে ওয়ার্ল্ড কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি দিকে যাচ্ছে। আব আ হেনা ভাই, আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব Sure. যে এই মুহূর্তে আপনাকে একটু থামালাম। আ অনেকেই আসলে এই ব্যাপারটা নিয়ে হয়তোবা অবগত নাও থাকতে পারে। রিনিউয়েবল এনার্জিটা আসলে কি? আপনি যদি একটু বিস্তারিত জানাতেন যে এই বিষয়টা হচ্ছে রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল বা যেটা আমরা ইউজ এনার্জিটা হচ্ছে, করতে আমরা যদি জানি যে ফটোভোল্টিক যেটা সিস্টেম আছে, হ্যাঁ, এটা আসলে সোলার একটা প্যানেল। এটা আমরা নরমালি যে লার্জ স্কেল যেটা বলি, আমরা আসলে একটা ওপেন ফিল্ডে লার্জ স্কেলে আমরা সোলার প্যানেলগুলো বসে মূলত সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপাদন, এটাই আসলে রিনিউয়েবল এনার্জি। এবং এটা হচ্ছে যে খুবই লো কস্ট এবং লো মেনটেন্যান্স কস্ট। আবার অন্যান্য পাওয়ার প্ল্যান্টের মতো মানে অনেক লোকবল প্রয়োজন হয় না। মানে অলমোস্ট মানে ভেরি অপারেশনটা খুবই স্মুথ অ্যান্ড ইজি। অল্প কিছু ম্যান পাওয়ার দিয়ে করা যায়। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, সেটা ঠিক আছে। বাট ক্লিনিং আমি যাই বলি যে অন্যান্য পাওয়ার প্ল্যান্টের মধ্যে এত কমপ্লেক্স নয়। এবং লংজিবিলিটিটাও বেশি। লংজিটা অনেক বেশি এবং মডেল প্রাইসটা অনেক কম এখন। সো আসলে দিস ইজ দ্য রাইট টাইম রিনিউয়েবল এনার্জির জন্য। কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে মডেল প্রাইসটা, প্যানেল প্রাইসটা অনেক কম। সো আমাদের যদি আসলে প্রপারলি এটাকে ফোকাস করতে পারি, আপনি জানেন বাংলাদেশে তো আমাদের আসলে লোডশেডিংটা প্রায়ই হয়, বিশেষ করে সামার সিজনে খুব প্রবলেম হয়। তো আমাদের যদি এক্ষুনি আমরা আসলে ফোকাস না হুম, করি, হুম। ফিউচারে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি ডিমান্ড আরও বাড়ছে। বাট আমরা তো আসলে এখন ফসিল ফুয়েলের দিকে যাব না। এটা এখন ওয়ার্ল্ড আস্তে আস্তে ফসিল ফুয়েলটাকে বন্ধ করে দিচ্ছে। আমরা সবাই কিন্তু, আপনি যদি উন্নত বিশ্বগুলোর দিকে তাকাই, সবাই কিন্তু আসলে রিনিউয়েবল এনার্জির দিকে এখন কনসেন্ট্রেট করছে। সো আসলে বাংলাদেশের ইট ইজ রাইট টাইম। এবং আমাদের যদি আমরা এখনই স্টার্ট করি, অলরেডি আমাদের সামান্য কিছু লাইক 600-700 মেগাওয়াট পর্যন্ত আছে, বাট ইটস নট গুড এনাফ। বাট সম্ভব বাংলাদেশে আসলে করা। আসলে ইন্ডাস্ট্রিগুলোর দিকে যদি আমরা লুক-আপ করি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আ দেখা যাচ্ছে যে ওইখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন পড়ছে। বিশেষ করে আমরা যখন আপনি সামার টাইমের কথা বলছেন, আমাদের দেশে যখন গ্রীষ্মকাল থাকে, তখন আ ঢাকা ব্যতীত অন্যান্য জেলাগুলায় কিন্তু খুব বেশি লোডশেডিংটা আসলে রাইট। আমাদেরকে সাফার করতে হয়। এবং ঢাকার ভিতরেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আসলে স্ট্রাগল করি। হ্যাঁ, হ্যাঁ। হয়তোবা আ আমাদের যেহেতু আসলে ঢাকা কেন্দ্রিকই আমাদের বাংলাদেশে সবকিছু গড়ে ওঠা, বিশেষ করে ফ্যাক্টরিজগুলো, ইন্ডাস্ট্রিজগুলো। তখন ওই জায়গাটা তো একটা প্রেশার রিলিজের বিষয় থাকে এবং সেটাও অবশ্যই। আসলে রিনিউয়েবল এনার্জি আসলে আমাদেরকে হেল্প করতে পারে। অনেক হেল্প করতে পারে। এবং ইন্ডাস্ট্রি রেভুলেশনের ক্ষেত্রেও এটা একটা বড় ইমপ্যাক্ট ফেলবে আমার মতে। কারণ অবশ্যই, যেমন আমরা যদি আসলে রুফটপ সোলারটাকে আরো হুম, প্রায়োরিটিস দিয়ে কাজ করতে পারি, যেমন যতগুলো গার্মেন্টস আছে, ইন্ডাস্ট্রি আছে, অফিস বিল্ডিং, এগুলো প্রত্যেকটা রুফে যদি আমরা আসলে রুফটপ সোলার প্যানেল ক্রিয়েট করে আমরা যদি নিতে পারি, সো এটা নেট মিটারিং সিস্টেম হতে পারে। সো দেখা গেল যে বিল্ডিং ওয়ালা সেও উপকৃত হচ্ছে, গভর্নমেন্ট উপকৃত হচ্ছে, তার অ্যাডিশনাল যে ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে সেটা যদি আমার পাওয়ার গ্রিডে চলে যায়, তাহলে এটা কিন্তু সারপ্লাস আমরা অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারছি। এইভাবে কিন্তু সম্ভব, মানে ইজিলি সম্ভব। এবং দিস ইস দ্য হাই টাইম। দিস আপনার ইজ দ্য যেটা পিক বলছেন। টাইম, মানে এটার কোনো অল্টারনেট নাই এই মুহূর্তে, কারণ অনেক লো কস্ট। উই আর ভেরি মাচ হোপফুল ইনশাআল্লাহ বাংলাদেশও ইনশাল্লাহ। এই ইন্ডাস্ট্রিতে আসলে আগাবে এবং
অবশ্যই আমাদের রেভুলেশন ইন্ডাস্ট্রি রেভুলেশনের জন্য এটা আসলে অনেক বেশি প্রয়োজন। সো ফেনাম আমরা যেটা আলোচনা করছিলাম একদম যে আপনার আর্লি ক্যারিয়ারটা কিন্তু ছিল হচ্ছে অ্যাজ এ লয়ার হিসাবে একদম শুরু করেছেন। হ্যাঁ। দেন এখন বর্তমানে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছেন। রেগুলেশন নিয়েও আপনার কিন্তু কাজ করা হচ্ছে। সো এই যে জার্নিটা, এই জার্নিটাতে আপনি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করেছেন এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারে? চ্যালেঞ্জ আসলে অ্যাজ এ কর্পোরেট পারসন হিসেবে আমরা প্রতিনিয়ত যে চ্যালেঞ্জটা ফেস করি, যেমন আমি একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম। তো আমাকে আসলে কোয়েশ্চেন করা হয়েছে, আমি অনেকগুলো কোম্পানি সুইচ করেছি। দ্যাট মিনস আই এম নট স্ট্যাবল ইন এনিওয়্যার। আমার আসলে রেসপন্সটা একটু ভিন্ন ছিল। কারণ আমি যখন যে অর্গানাইজেশনে যাই, আমার বেস্ট এফোর্টটাই দিই। আমরা চাই যে কোম্পানিটা বড় হোক। হ্যাঁ? আমরা এখানে লাইফ টাইমই থাকতে চাই, আমি ধরে নিলাম। আমরা ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাই। কিন্তু এই যে বারবার আমরা রেগুলেটরির কথা বলছি। আমি কিছুক্ষণ আগেও বললাম যে আমরা যদি আসলে কমপ্লায়েন্সটাকে প্রপারলি মেইনটেইন করি, রেগুলেটরি যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা যদি আমরা প্রপারলি ফলো করি, তাহলে কিন্তু আমাদের ফিউচার যে লস হয়, রিস্ক হয়, বিজনেসেস এটাতে আমাদের যেতে হয় না। তো এই যে অর্গানাইজেশনগুলো হয়, প্রপারলি তারা কমপ্লায়েন্স অনেক সময় ফলো করে না, রেগুলেটরিটাকে মেইনটেইন করে না। যার কারণে হয় কি? তাদের কিছু টুকটাক প্রবলেম হয়। লাইক অনেক সময় তাদের কোম্পানিকে বন্ধ করে দিতে হয় বা বিজনেস উইন্ড আপ করে দিতে হয়। এখন বিং এ এমপ্লয়ি, আমার তখন তো আসলে অল্টারনেটিভ কি? কারণ আমি তো এমপ্লয়ার না, আমি এমপ্লয়ি। আমাকে সারভাইভ করতে হবে। তখন বাধ্য হয় যে আসলে আমাকেও জব মুভ করতে হয়। বাট আমাদের ইনটেনশনটা কিন্তু জব মুভ নয়। আমার হচ্ছে যে ওইখানে ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করা। এর মধ্যে আমাদের কর্পোরেটে অনেকেই লাইকিং ডিসলাইকিংটা থাকে। এটার একটা ফ্যাক্টর। চ্যালেঞ্জগুলো আসলে এটাই যে আমি বলতে চাই যে ওয়ার্ক এনভায়রনমেন্ট একটা বড় ব্যাপার। আমরা যদি কর্পোরেটে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, আসলে অর্গানাইজেশন থেকে পিপল লিভ করবে না। আর আরেকটা হলো যে কমপ্লায়েন্সটাকে যদি আমরা প্রপারলি ফলো করি, এমপ্লয়িরাও অ্যাট্রাক্ট হবে ওই অর্গানাইজেশনে কাজ করার জন্য। সো চ্যালেঞ্জ যেটা হচ্ছে, আমি মনে করি যে একটা অর্গানাইজেশন তার এমপ্লয়িকে রিটেইন করার জন্য তাকে অবশ্যই একটা প্রপার হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তাকে আহ, কারণ এখন তার আসলে আগের ওই কালচার নাই যে বসিং অ্যাটিটিউড, এটা কিন্তু এখন আর নাই। এই সময়টা এখন আর নাই, এখন মানুষ এটা পছন্দ করে না। আর আমরা যদি এখনো সেই আজ থেকে 20-30 বছর আগেকার যে বসিং অ্যাটিটিউড, বস আসলো মানে সবাই ভয় পাবে, সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেবে, ইটস নট লাইক দ্যাট। মানুষকে এখন রেসপেক্ট দিতে হবে, মানুষ এখন রেসপেক্টটাকে পছন্দ করে। So, আমাদের যে চ্যালেঞ্জ যেগুলো ছিল, প্রতিটা কোম্পানিতে আমরা দেখেছি টুকটাক কিছু এদের রেগুলেটরি প্রবলেম থাকে। সো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আসলে কমপ্লায়েন্ট থাকতে হবে। আমরা যদি কমপ্লায়েন্ট থাকি, আমাদের মতো যারা এমপ্লয় আমরা জব মুভ করছি, আর মুভ করতে হতো না আর কি। ভেরি গুড। আ যেটা আলোচনা করছি আপনি মাত্রই বললেন যে বিইং এ লিডার বা আপনাকে সবসময় যে বস এই অ্যাটিটিউড থাকতে হবে তা কিন্তু না। না। বর্তমান সময় পরিবর্তন হয়েছে। কালচারের অনেক ধরনের চেঞ্জেস গুলো এসেছে। আ যেটা আমরা অফ দ্য রেকর্ডও আলোচনা করছিলাম। বিইং এ লিডার দেখা যাচ্ছে বিশেষ করে বাংলা গ্লোবালি যদি আমরা বিবেচনা করি যে যারা গ্লোবালি রিনাউন্ড লিডার রয়েছেন যেমন ধরেন নেলসন ম্যান্ডেলা বলেন বা বারাক ওবামা যারা প্রেসিডেন্ট পলিটিক্যালি রিনাউন্ড ছিলেন। এর পাশাপাশি যারা কোম্পানির সিইও বা কোম্পানি ওন করেছেন, এন্টারপ্রেনার ছিলেন। সবারই একটা কমন ফ্যাক্টর আছে যেটা দেখা যায় একটা রিসার্চের মাধ্যমে বের হয়ে এসেছে। সেটা হচ্ছে সবাই সবার জায়গা থেকে মানে অনেকগুলো ফ্যাক্টর থাকে তার ভিতরে একটাই ১টা ২টা কমন ফ্যাক্টর থাকে সবার ভিতরে। সেটা হচ্ছে সে বিনয়ী হয়। এখন বিনয়ী হওয়া আপনি আপনার টিমকে চালানো অনেকেই যেটা ভাবে যে আমি বিনয়ী দ্যাট মিনস হচ্ছে আমাকে একটু হুম, নুয়ে হুম, কথা হুম, বলতে হুম। হবে। এই সবার সাথে আস্তে কথা বলেই যে আমার কাজ বের করতে হবে তা কিন্তু না। না। উনারা সেটা ওই রিসার্চেও এটা এক্সপ্লেইন করা আছে যে বিনয় হওয়া মানে এই না যে আপনি একদমই গরমভাবে কথা বলতে পারবেন না বা কাজ বের করে নিতে পারছেন না। আপনাকে একদম নম্রভাবেই কথা বলতে হবে। বিনয় হওয়া দ্যাট মিনস হচ্ছে যে আপনি আপনার যারা সাবঅর্ডিনেটস আছে, যাদের সাথে আপনি কাজ করছেন, দে আর আপনার টিম বলেন বা দে আর অলসো লাইক ফ্যামিলি মেম্বার্স। কারণ আমরা একটা বড় সময় দিনের আ মূলত আসলে কর্মক্ষেত্রেই ব্যয় করি। সো ওইখানটায় তাদের সাথে একটা সুস্থ সম্পর্ক রাখা এবং দেখা যাচ্ছে তাদের সাথে সঠিক ব্যবহারের মাধ্যমে কাজটা বের করে নেওয়া। এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং অবশ্যই। সবার ভিতরেই কমন ফ্যাক্টরটা পাওয়া যায়। আপনার কাছে কি মনে হয় যে এই ফ্যাক্টরগুলো আসলেই কি কাজে দেয় কিনা? অবশ্যই কাজে দেয়। আসলে একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু এমনিতেই গড়ে ওঠে না। আর সবাই কিন্তু লিডার না। ইয়েস। সো লিডারশিপটা অর্জন করতে হলে
বিনয় একটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যেমন আপনার যদি 98% ক্যাপাবিলিটি থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, আর যদি সাথে আপনার এই অ্যাটিকেটটা, বিহেভিয়ারটা 2% অ্যাড করে দেন, আপনি কিন্তু 100% একটা পারফেক্ট। বাট আপনার যদি এই বিনয়ী ভাবটা না থাকে, ডাউন টু দ্য আর্থ না হন, আপনার সাবঅর্ডের সাথে যদি আপনার টক্সিক রিলেশনশিপ থাকে, দেন আপনি তো কাজ করাতে পারবেন না। সো আপনার রিলেশনশিপটা অবশ্যই হেলদি হবে, টোটাল একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট, আপনি একটা রোল মডেল হবেন। সো এটা একটা লিডারশিপের কোয়ালিটি। সো লিডারশিপের কোয়ালিটির মধ্যে এটা একটা অন্যতম। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে কাজ জানতে হবে, পাশাপাশি আপনার বিহেভিয়ারাল পার্ট, এটা ইম্পর্টেন্ট জিনিস। ভেরি ট্রু, ভেরি ট্রু। সো ভাইয়া, এখন একটু অফ দ্য টপিক যাই। যদি একদম একদম Sure, কর্পোরেট sure. রিলেটেড আলোচনা করছি। একটু ব্যক্তিগত জীবনে হ্যাঁ, যাই। হ্যাঁ। কারণ হচ্ছে আপনি এতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন। অনেক ব্যস্ততা। বর্তমান সময়েও আপনি কিছু সময় অফ দ্য রেকর্ড শেয়ার করছিলেন যে গভর্নমেন্ট রিলেটেড, পাশাপাশি হচ্ছে আপনার ব্যক্তিগত কাজ, সবকিছুতে আপনার টুকটাক সময় দেওয়া লাগছে। এত সবের মাঝখানে ফ্যামিলিতে কি প্রপার ওয়েতে টাইম দিতে পারেন? বা টাইম দেওয়া হয়, বা ফ্যামিলিতে এই নিয়ে কোনো ধরনের কমপ্লেইন কি থাকে? আ একটু থাকে, একদম যে থাকবে না তা না। কিন্তু এটা আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। হ্যাঁ? আমরা আপনি এটা ব্যালেন্স করে নিতে হবে, হ্যাঁ? আপনার আমাদের লাইফটা কিন্তু খুব স্ট্রাগল এর লাইফ। অফিস থাকবে, বাজার করা থাকবে, ফ্যামিলি, বাচ্চার স্কুল থাকবে, স্পাউস আছে, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ আছে। কিন্তু আপনাকে টাইমটা ম্যানেজ করতে হবে। একটা লিডারশিপ কোয়ালিটির মধ্যে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু একটা বড় ইম্পোর্টেন্ট জিনিস, হ্যাঁ? সো আমি যদি এক্সাম্পল একটা দিই, যে আপনি ধরেন সকাল অফিস স্টার্ট হচ্ছে আপনার ৯ টায়। বাট আমি প্র্যাকটিস করে দেখেছি, আমি যদি হাফ অ্যান আওয়ার বা ১ ঘন্টা আগে যদি আমি একটু অফিসে যাই, আমার একটা অনেক প্রিপারেশন ওয়ার্ক হয়ে যায়। এটা আমার নিজের জন্য। ইয়েস। এটা কিন্তু অন্য কোনো কারণে নয়। তো আমি চেষ্টা করি যে একটু 15 মিনিটস 20 মিনিটস আগে পৌঁছানোর জন্য। তাতে যেটা হয় কি, যে আমার নিজের সারাদিনের যে প্ল্যানটা, এটা আমি করে ফেলতে পারি। আমি একটা টু ডু লিস্ট করে ফেলি সারাদিনে, যে আজকে সারাদিনে কী, কী করব। ইভেন আমি যদি কাউকে চিন্তা করি আজকে ফোন দেব, সেটা আমি লিখে রাখি যে আমি আজকে ফোন দিব। যাতে আমার ট্র্যাক লিস্ট আমি হারিয়ে না যাই। তো টাইম আপনাকে ম্যানেজ করতেই হবে। কারণ এটাই আপনার ওয়ার্ল্ড। এই কর্পোরেট এবং ফ্যামিলি, এই ২ টা মিলে কিন্তু আপনার ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ডকে আপনি কিভাবে দেখতে চান, আপনি কিভাবে সাজাতে চান, সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করে নিতে হবে। আপনার ফ্যামিলি থাকবে, কর্পোরেট থাকবে, সবকিছুই থাকবে। সো আপনি কিন্তু কাজ করছেন আপনার ফ্যামিলির জন্য। ফ্যামিলি নিশ্চয়ই আমার সেন্টার থাকে কি, যে আমার বাচ্চাকে আমি ভালো স্কুলে দিব, হুম। আমার ফ্যামিলি, আমি ভালো থাকবো, এবং আপনার উপরে কিন্তু আরো কিছু মানুষ ডিপেন্ডেন্ট থাকে। ট্রু। আপনার বাসায় যারা আরো সাপোর্টিং স্টাফ থাকে, তারা কিন্তু আপনার উপরে ডিপেন্ডেন্ট। সো আপনি কিন্তু ওয়ার্ক করছেন এই পুরো একটা গ্রুপের জন্য। আপনার ফ্যামিলি প্লাস আপনার ধরেন যে আরো কিছু সাবঅর্ডিনেট এবং কিছু অ্যাসোসিয়েট পিপল থাকে, যারা আপনার বাসায় মেইড বা আমি ড্রাইভার বলি, আরো কিছু এক্সপেন্ডিচার থাকে। আপনি কিন্তু কাজ করছেন এদের জন্য। সো টাইমটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, কোথায় ১০ মিনিট ৫ মিনিট এদিকে আগে পড়ে। বাট আমার মনে হয় যে কেউ যদি মনে করে যে সম্ভব, সবকিছু করেও, এটা করা যায়। এটা আসলে কোনো বিগ ডিল না। বাট আপনার ডেডিকেশন থাকতে হবে। এবং ইয়েস। আমি যেটা মনে করি যে এই যে ৮ ঘন্টা কাজের যে ব্যাপারটা, আমিও আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। আপনি যদি প্রপারলি সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত প্রপারলি আপনার ডেস্কে যদি আপনি কাজ করেন, কোনো কাজ আসলে পড়ে থাকবে না। কিন্তু আমাদের অনেকেরই হয়তো অভ্যেস আছে যে এটা পরে করব। এটা ঠিক আছে সন্ধ্যায় করব, রাতে করব। না, আসলে এটা করা যাবে না। তাহলে আপনি টাইম ম্যানেজমেন্ট থেকে আপনি হারিয়ে যাবেন। সো টাইম যদি আপনাকে মানে প্রপারলি মেইনটেইন করতে হয়, ডু ইট রাইট নাও, নট লেটার অন। আচ্ছা। এই ক্ষেত্রে আপনি একটা বিষয় শেয়ার করেছেন, যেটা হচ্ছে আপনি আপনার দিনের শুরুতে আপনার কাজগুলো নোট ডাউন করেন, বা দিনে একদিন আগে নোট ডাউন করেন, এবং পরবর্তীতে গিয়ে দিনের প্রত্যেকটা টাস্ক আমি আপনি চেক করি। চেক করছেন। প্রোক্রাস্টিনেশন নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং গবেষণাতে দেখা যায় যে যেটা আপনি যে আ বিষয়টা আপনি এখন ফলো করছেন, বা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন এই বিষয়টাতে, যে ডায়েরিতে লিখে রাখা বা কোথাও একটা নোট ডাউন করে রাখা। প্রোক্রাস্টিনেশন কমানোর জন্য এটা সবচেয়ে বেশি কার্যকরী একটা উপায়। যে হ্যাঁ, আপনি যখন লিখে রাখছেন একদিন আগে, অথবা আপনার দিনের শুরুতে, তখন আপনি জানেন যে আমার আসলে কাজ সেট করা আছে। আমার মাইন্ড সেট করা আছে। আমার আমাকে মাইন্ডসেট আজকের করা দিনের আছে। ভিতরে এই জিনিসগুলো করতে হবে, ট্রু। এবং এই সময়ের ভিতরে করতে হচ্ছে। কারণ আপনি 8 to 10 আওয়ার্স হয়তোবা সর্বোচ্চ আপনি কাজ করবেন। সো এই সময়ের ভিতরে আপনাকে প্রত্যেকটা জিনিস কভার করতে হবে। এবং প্রোক্রাস্টিনেশনটা আসলে ওই তখনই ব্রেক হয়ে যাচ্ছে, কারেক্ট। যে আপনি প্রত্যেকটা জিনিস যখন নোট ডাউন করে ফেলছেন। মানে এখানে একটা কথা বলা হয় যে আপনি আপনার সমস্যার সমাধান 80% করে ফেলেন যখন আপনি সেটাকে লিখে ফেলেন।
সো এটা একটা বড় অ্যাবসলিউটলি। জিনিস এবং আপনি যে প্র্যাকটিসটা করছেন আমিও আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে এই বিষয়টা আসলে সবার ক্যারিয়ারে খুব একটা বড় রোল প্লে করে। শুধুমাত্র ক্যারিয়ারে না, তার পার্সোনাল লাইফেও, পার্সোনাল পার্সোনাল লাইফেও লাইফেও। কিন্তু একটা বড় রোল প্লে করে। কারণ আমরা দিনের শুরুতে যে বিষয়গুলো দেখতে পাই, ধরেন আমি চিন্তা করছি যে আমার আজকে কাজ আছে হয়তোবা আমাকে 10 মিনিটস 10 মিনিটস আগে উঠতে হবে প্রয়োজন। এখন আমিও চিন্তা করছি না আমি হয়তোবা আজকে সকালে একটু যদি আর্লি উঠে হাঁটতে যাবো বা আমি হয়তোবা একটু জিমে গেলাম হুম, অথবা আমি হুম, হুম। খাবারটা আগে শেষ করলাম বা আমার কাজটা আগে শুরু করা। প্রতিদিন আমরা কিন্তু এই ধরনের একটা প্ল্যান নিয়ে ঘুমাই। এখন যখন আমরা উঠতে যাই, যখন ঘুমাতে যাচ্ছি তখন আমি মোটিভেটেড। কিন্তু আমরা যখন উঠতে যাই মোটিভেশনটা কিন্তু তখন থাকছে না। না, তখন আমি বলছি আর ৫ টা মিনিট হয়তোবা ঘুমাই। এই তখন একটা ১০ সেকেন্ডের যুদ্ধ থাকে। একটা মাইন্ডের সাথে আমাদের একটা ১০ সেকেন্ডের যুদ্ধ রাইট। থাকে যেখানে আমাকে আমার আইডেন্টিটিটাকে ক্রিয়েট করতে হয়। যে মাইন্ডের একটা অংশ আমাদের ৩ টা অংশ থাকে মাইন্ডে। তো একটা অংশ আমাকে তখন বাধ্য করে, "না, তুমি ঘুমাও। তুমি হয়তোবা একটু পরে শুরু করতে পারবা।" ওই ১০ সেকেন্ডের যুদ্ধে যদি আমরা জয়ী হয়ে যাই, আমার আসলে ওই প্রপার ওয়েতে এই ডিসিপ্লিনটা মেইনটেইন পারফেক্ট, করা পারফেক্ট। স্টার্ট হয়ে যায় এবং এটা একটা প্র্যাকটিস। ট্রু। আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না। বাট ডিসিপ্লিনটা আসলে একটা প্র্যাকটিসের মতো। এটা আপনি প্র্যাকটিসের মতো। আপনি যত বে রেগুলারলি যদি এটাকে কন্টিনিউ করেন, তাহলে আপনি ডিসিপ্লিনড হচ্ছেন বা আর আপনার ডিসিপ্লিনড হয়ে হ্যাবিটে যাচ্ছেন। পরিণত হয়ে হ্যাবিটে যাবে। পরিণত হচ্ছে। বাট আমি ২ দিন করলাম, ৩ দিনে ব্রেক নিলাম, তখন আবার এই হ্যাবিচুয়াল ফ্যাক্টটা আসলে গড়ে ওঠে না। সো টাইম ম্যানেজমেন্টের এই একটা বড় বিষয়। যারা অবশ্যই। আসলে আমি শুধুমাত্র আপনি যে শেয়ার করেছেন তা না। অনেকেই আসলে যেহেতু আসলে আমরা কর্পোরেট সেক্টরেই কাজ করি, সবার সাথে টুকটাক কথা হচ্ছে। সবাই এই ধরনের একটা ক্রাইটেরিয়া ফলো করে যে, না আমি আমার দিনের কাজটা লিখে ফেললাম। করে যখন ডান হচ্ছে করে ফেলছি এবং দিন শেষে একটা শান্তি হয় যে, হ্যাঁ, না যে হ্যাঁ। আই এম ফিলিং গুড যে আমার সব ধরনের কাজ শেষ হয়েছে। আমি এখন রিল্যাক্স। আমি হয়তোবা বাসায় সময়টা দিতে পারছি। কারেক্ট। সো এটা মেন্টালি একটা পিচও কিন্তু হ্যাঁ, ক্রিয়েট করে। যেন আমি আসলে এটা লাস্ট আমি বলব যে 20 ইয়ার্স আমি ইউজড টু হয়ে গেছি। আমি আসলে এটা ছাড়া এখন এর বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ? আমি সকালে যখনই আমার ডেস্কে বসি, আমি একদম নোট ডাউন করে ফেলি আজকে সারাদিনে কি, কি কাজ করব। এবং দিন শেষে আবার চেক করি যে কোনটা হয়েছে, কোনটা হয় নাই। যেটা হয় নাই সেটা আবার পরের দিন আবার শিফট করে দিই। যে আজকে যেটা করতে পারি নাই, এটা হলে পরের দিনে করব। সো আসলে এই যে দীর্ঘদিনের একটা অভ্যেস আমার মধ্যে গড়ে উঠেছে। আমি মনে হয় না এটা আসলে এইটা ছাড়া আমি এখন অন্য কিছু সহজে হয়তো অ্যাকসেপ্ট করতে পারব। বাট আমি দেখছি যে এটা আমার ভালো রেজাল্ট আমার আসে। আমি গুড I'm on track. বিইং এ ফ্যামিলি ম্যান আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক বা তাদেরকে যে প্রপার টাইমটা দেওয়া, সেটা কি দেওয়া হয়ে ওঠে? বা তাদের সাথে আসলে আপনিও একজন চাইল্ড হিসেবে যখন আপনার বাবা-মার সাথে ছিলেন, সবার একটা হ্যাঁ। টাইমের একটা বিষয় ছিল যে আপনি সময়টা পেয়েছেন কিনা বাবার সাথে। কারণ আপনি একজন ব্যস্ত মানুষ। সেই জায়গা থেকে আপনি ওই সময়টা দিতে পারেন কিনা? তাদের কোনো আক্ষেপের জায়গা রয়েছে কিনা? না, তাদের আসলে ওই আক্ষেপের জায়গা নেই। কেন নেই? একটু কম হয়তো পায়। কারণ সব দিন তো ১ সমান না। হ্যাঁ? জি। আর আমার ফ্যামিলি মেম্বাররাও তারা used to আমার এই যে ওয়ার্ক এনভায়রনমেন্ট তারা used to যে তারাও বোঝে যে তাদের বাবা যে কাজ করছে, জব করছে এটা তাদের জন্যই করছে। কিন্তু আমি যেটা করি যে আমার কাজটাকে আসলে আমি অন টাইমে শেষ করে ফেলি। বাকি সময়টা আমার ফ্যামিলিকে দিই। আমার উইকেন্ড আছে। সন্ধ্যায় আমি বাসায় ফিরছি। সো রেস্ট অফ দ্যা টাইম ফর মাই ফ্যামিলি। নো ওয়ান এলস। গ্রেট। কাজের জায়গায় কাজ। হ্যাঁ, কখনো, কখনো এক্সট্রা প্রেশার থাকে। তবে আমি চেষ্টা করি আমার অফিসের কাজটা অফিসেই শেষ করার জন্য। কখনো হ্যাঁ, বাসায় নিয়ে আসতে হয়। সবসময় তো হয় না। সবসময় পারাও যায় না। আর ওয়ার্ক ভলিউম সবসময় তো একরকম থাকে না। আর এটা ওরাও বোঝে যে আসলে আ মানে আই এম ওয়ার্কিং ফর মাই ফ্যামিলি। সো আমার ফ্যামিলিটা প্রায়োরিটি 1 এবং দিন সেই শেষে কিন্তু ফ্যামিলিটাকে আমি ফ্যামিলিটাকে প্রায়োরিটাইজ করেই আসলে এই হ্যাঁ, সময়টা দিচ্ছি। আমি তাদেরকে ভালো রাখতে চাই। তাদেরকে ভালো দেখতে চাই। সো তাদের জন্য আমি এই আমার হার্ড ওয়ার্কিংটা। ট্রু। ভেরি মাচ ট্রু। আপনার এই দীর্ঘ কর্মজীবনে অনেকগুলো গভর্নমেন্ট প্রজেক্টও আপনি কাজ করেছেন। সো ওইখানে ল্যান্ড অ্যাকুইজিশন থেকে রেগুলেশন অনেকগুলো বিষয় আপনাকে দেখতে হয়েছে। তো বিইং এ কর্পোরেট ম্যান এর পাশাপাশি গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টে কাজ করা বা গভর্নমেন্টের সাথে কাজ করা দ্যাট ওয়াজ অনেক ক্ষেত্রে এটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়। সো আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আ আমি বলব যে আসলে যে খুব আ চমৎকার ঠিক না। বাট এটা আমি বলব যে লেসন লার্ন ছিল একটা। কারণ আমি যদি গভর্নমেন্ট ব্যুরোক্রেটদের সাথে কাজ না করতাম, আমি শুধু ওই চ্যাপ্টারটা জানতাম না যে কিভাবে সেখানে কাজ হয়। সো পার্টিকুলারলি আমি যদি বলি যে ল্যান্ড অ্যাকুইজিশন, বোর্ড অফ ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন ডিসিদের সাথে যখন কাজ করতে হয়েছে, ওদের একটা চ্যালেঞ্জিং পার্ট থাকে যে আসলে অনেক সময় ম্যান পাওয়ার শর্টেজ থাকে। বাট ওইখানে যেটা হবে আপনাকে অনেক সাপোর্টিভ হতে হবে। ওদের পেইনটাও আপনাকে বুঝতে হবে যে আসলে ওরা কিভাবে কাজ করে। সো আপনি যদি একটু সাপোর্টিভ হন, আর গভর্নমেন্টের ওদের যেটা থাকে একটা স্ট্রিক্ট একটা রুল ফলো করে তারা। একটা প্রপার প্রসেস। সো আপনাকে এই প্রসেসের সাথে অ্যালাইন হতে হবে। এবং কিছুটা
ওকে নির্দিষ্ট সময়ও দিতে হবে আপনাকে। সো আপনি যদি ওটাকে মেনে নিয়ে কাজ করতে পারেন, ইটস নট এ বিগ ডিল। আর আপনার যেটা যে রিলেশনশিপটা আমি বলি, যেটা বিজনেস রিলেশনশিপটা, এটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। কারণ ওদের অনেক ব্যস্ততা আছে, গভর্নমেন্ট ব্যুরোক্রেটদের বা গভর্নমেন্ট অফিসিয়ালসদের অনেক ব্যস্ততা থাকে। হয়তো আমার প্রজেক্টটা আমার কাছে টপ প্রায়োরিটি, বাট গভর্নমেন্টের কাছে কিন্তু আরও 10টা প্রজেক্ট আছে। সো এই আপনার প্রজেক্টটাকে আসলে যদি আপনি প্রায়োরিটি দিয়ে যান, তার কাছে প্রায়োরিটিটা বের করতে হলে আসলে আপনাকে এমফাসাইজ করতে হবে যে কেন আসলে এটা মোর প্রায়োরিটি। আর সেক্ষেত্রে আপনাকে সাপোর্টিভ রোলের ভূমিকা থাকতে হবে। তাহলে আসলে গভর্নমেন্ট যে অফিসগুলোতে আপনি কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। ট্রু। ভাইয়া, যেহেতু আপনি গভর্নমেন্টের সাথেও আপনার কাজ করা হয়েছে বলছেন যে অনেকগুলো প্রজেক্ট আপনি কাজ করেছেন। সো এইখানটা আসলে চ্যালেঞ্জিং ফ্যাক্টরটা কোনটা থাকে? যেমন কারণ হচ্ছে গিয়ে যেটা হয় কর্পোরেট ওয়ার্লডে আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা একটা কাজ করছি। ওকে, ফাইল ফাইন্ড ডাউন, ফাইল আমার কাছে আসছে, আমার সাবঅর্ডিনেটস এর কাছে যাচ্ছে। লুক আফটার করলাম, ফিল্ডে গেলাম, ভিজিট করলাম, কাজটা ডান করে ফেললাম। যেহেতু আপনি বললেন যে এখানে একটা লং প্রসেস এর ভিতরে যেতে হয়। সো এই লং প্রসিডিউর এর ভিতরে আবার অনেকগুলো বিষয় কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন লাইক আমাদের দেশের পার্সপেক্টিভ এ বলি যে অনেকগুলো জায়গা থেকে আমরা এখনো মডার্নাইজেশন এর দিকে আগাইনি। আমরা সো বর্তমান সময়ে আবার আমরা এই বিষয়গুলি নিয়ে কাজ করছি। সো পূর্বের অবস্থা এবং বর্তমান সময়ের মাঝখানে আপনার কাছে কি ইমপ্যাক্ট ফিল হচ্ছে যে না আমাদের চেঞ্জেস আসছে কি আসছে না? না, অবশ্যই আমি বলব চেঞ্জেস আসছে। আমি যেমন 20 ইয়ার্স ব্যাকের যদি আমি যেই সিনারিটা দেখি এবং এখন যদি দেখি, হুম, ফার ডিফারেন্স। আচ্ছা। যেমন আগে কি হতো, ওদের গভর্নমেন্ট অফিসে একটা ফাইল ১ম এ এন্ট্রি লেভেলে ডেসপাসে যেত। এইখান থেকে ফাইলটা হয়তো ৬টা ৭টা টেবিল বেয়ে উপরে উঠতো। সিমিলার ওয়েতে ফাইলগুলো এখনো সিমিলার ওয়েতেই নামে। বাট এখন এই যে ডিজিটাইজেশন এর কারণে অনেক ফাস্টার হয়েছে। আমি মানে অনেকগুলো গভর্নমেন্ট অফিসে যেহেতু জব করার আমার সুযোগ হয়েছে গভর্নমেন্ট ব্যুরোক্রেটদের সাথে, এরা এখন অনেক ফাস্ট। আমি যদি আমাদের বিপিডিবির কথাও বলি, যে রিসেন্ট এই যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, এখানেও কিন্তু আমাদের এই যে ডিজিটাইজেশন যে, হ্যাঁ, ডিজিটালের ছোঁয়া এখানে লেগেছে। সো আগের সেই অবস্থার কিন্তু নাই। কারণ আচ্ছা। তাদের এখন যেটা হয়েছে যে একটা অনলাইনে নথি সাবমিট করতে হয়, একটা টাইমলাইন এসএলএ বেঁধে দেওয়া হয়েছে, এটার পরে তার সুপারভাইজারের কাছে চলে যায়। সো এখানে আসলে পরিবর্তন এসেছে এবং এটা আসলে ডে বাই ডে আরো ডেভেলপ করতে হবে। তাহলে হবে কি যে খুব কুইকলি দে ক্যান সাপোর্ট টু আস। মানে আচ্ছা। আমাদের কর্পোরেটের ক্ষেত্রে কি হয় যে আমাদের কমিউনিকেশন ব্যারিয়ারটা কম। উনাদের সব জায়গায় কিন্তু ওই যে পরিবর্তনটা ওইভাবে হয় নাই। আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের সাবঅর্ডিনেট জুনিয়র আমরা একই ফ্লোরে বসি বা হয়তো উপর নিচ ২ টা ফ্লোরে বসি। একটা প্রবলেম হলে আমরা সঙ্গে চলে যাচ্ছি যে তোমাকে একটা ইমেইল দিয়েছি তুমি এটার রেসপন্স কেন করছো না? বা ওভার ফোনে কথা বলে। বাট উনাদের ক্ষেত্রে এই কিছু জটিলতা আছে, প্রসিডিউরগত কিছু জটিলতা আছে। বাট যেটা কিন্তু অলরেডি আমি বলব যে চেঞ্জ শুরু হয়েছে। অনেক গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠান কিন্তু অলরেডি কিন্তু তারা এটাকে ডিজিটালাইজ করে ফেলেছে। সো ইয়েস। এভাবে যদি বাকি অ্যাসোসিয়েট অন্যান্য অর্গানাইজেশনগুলো যদি ডিজিটাইজেশন করে ফেলে, তাহলে দেখো একটা ইন্টিগ্রেটেড সিস্টেম হয়ে যাচ্ছে। তখন কিন্তু এই প্রবলেমটা থাকবে না। সো আমি মনে করি যে আসলে যে চেঞ্জটা শুরু হয়েছে বা হচ্ছে, এটা শুড বি কন্টিনিউড। আর আরো যদি ফোকাস দেওয়া যায়, তা আমার মনে হয় যে এই জায়গাটা ম্যাসিভ একটা চেঞ্জ হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ যত বেশি আপগ্রেড হবে তত বেশি কারেক্ট। আসলে দেশ আগাবে। সো আমরাও আশা রাখি আমাদের এই চেঞ্জেস ইনশাআল্লাহ। গুলো বা ডিজিটালাইজেশন গুলো আসলে প্রত্যেকটা সেক্টরেই ছড়িয়ে পড়ুক। তো ভাইয়া, বিইং এ লিডার নাও আপনি আসলে ২ টা বড় প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন এবং এর আগে থেকেও কিন্তু আপনি লিডারশিপ প্রসেসটা চালিয়ে যাচ্ছেন। বিইং এ লিডার আপনার কাছে কি মনে হয় যে নেটওয়ার্কিংটা আসলে কত বড় ইমপ্যাক্ট রাখে আপনার ক্যারিয়ারে অথবা যারা আসলে আমাদের মতো ক্যারিয়ারে আছি বা ইনিশিয়াল স্টেজে আছি বা অলরেডি কাজ করছি অনেক বছর যাবৎ। নেটওয়ার্কিংটা আসলে কত বড় ইমপ্যাক্ট রাখে বা আমরা কিভাবে আসলে নেটওয়ার্কিং এ নিজেদেরকে গড়ে তুলতে পারবো বা কিভাবে কি প্রসিডিউর নিয়ে আমরা কাজ করলে নেটওয়ার্কিংটা স্ট্রং করতে পারবো? আচ্ছা। এটার আসলে কোনো বিকল্প নেই। আচ্ছা। আমরা এখন এই মডার্ন যে ওয়ার্ল্ড, কর্পোরেট ওয়ার্ল্ড, আপনি সবসময় কমন একটা ওয়ার্ড শুনে থাকবেন যে নেটওয়ার্কিং, রিলেশনশিপ, স্টেক হোল্ডার এনগেজমেন্ট। সো আপনি যখনই যেখানে এই যে বিজনেস ইনভেস্টমেন্ট সামিট যেটা করা হলো, মাত্র শেষ হচ্ছে যেটা, হ্যাঁ? এখানে নিয়ার অ্যাবাউট প্রায় 40-50 কান্ট্রি থেকে লোকজন এসেছে। কেন করা হয়েছে? ইটস আ পার্ট অফ দ্য নেটওয়ার্কিং। আজকে যে বিভিন্ন ইনভেস্টররা বাইরে থেকে আসলো আমাদের এখানে, একটা কমন একটা প্ল্যাটফর্মে। সো এই কমন প্ল্যাটফর্মে আই ওয়াজ দেয়ার অলসো। আই ওয়াজ অ্যাটেন্ডেড দ্যাট প্রোগ্রাম। সো এখানে কিছু আমাদের অনেক ইনভেস্টরের সাথে আমাদের একটা গুড টাইড আপ হয়েছে। আমরা ভিউজ শেয়ার করেছি। একজনের সাথে আরেকজনের আমাদের যে রিলেশনশিপটা বিল্ড আপ হচ্ছে, আমরা নেটওয়ার্কিং করছি।
আমি রিনিউয়েবল এনার্জি সেক্টরে আছি, আরেকজন আরেক সেক্টরে আছে, তার প্রবলেমগুলো কি, তার চ্যালেঞ্জেসগুলো কি সে শেয়ার করছে। এইভাবে হচ্ছে কি একজনের সাথে আমাদের আরেকজনের কানেক্টিভিটি বেড়ে যাচ্ছে, এবং এই কানেকশন যত বেশি বাড়বে, আপনি তত বেশি নিজেকে এনরিচও করতে পারবেন। আপনার যে কোনো একটা প্রবলেম হোক, আপনি কিন্তু আপনার নেটওয়ার্কে যে আপনি নিয়ে চলে আসতে হুম, হুম। পারছেন, একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। সিমিলার ওয়েতে ধরেন যে আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি আমরা কিন্তু, তাই না? আগে কিন্তু এরকম একটা গ্রুপ ক্রিয়েট করার অপশন ছিল না আমাদের। আমাদের খুব কুইকলি আপনার একটা সাপোর্ট প্রয়োজন হোক, আপনি আপনার নেটওয়ার্কে চলে যান। নেটওয়ার্কে আপনি একটা পোস্ট দিচ্ছেন, আপনি কিন্তু ফিডব্যাক পাচ্ছেন। ফিডব্যাক পাচ্ছি। তো আমাদের যে যেমন ইন্টারনেট যে নেটওয়ার্কিং যেটা আছে, আমাদের আসলে হিউম্যান যে নেটওয়ার্ক করতে হবে, হ্যাঁ? এটা যদি আমরা করতে পারি, মেইনটেইন করতে পারি, আসলে আমাদের লাইফটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাবে। মানে বিশেষ করে কর্পোরেট ওয়ার্লডে নেটওয়ার্কিং এর আসলে কোনো বিকল্প নেই। আপনার কথার আলোকে যদি বলি, আমি আমার ক্যারিয়ার থেকে যদি বলি, যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরকে যেতে হচ্ছে। কাজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে বা আমি যেখানটায় কাজ করছি সেখানেও কিছু প্রয়োজন তো আমাকে থাকছে। নেটওয়ার্কিংটা আসলে শুধুমাত্র এমন না যে আমি কিছু স্পেসিফিক জায়গায় করে না, রাখবো। নেটওয়ার্কিংটার আসলে বেসিক লেভেল থেকে আপনাকে স্টার্ট করতে হবে। আপনার অফিসে যে পিয়ন রয়েছে, যিনি আপনাকে হয়তোবা চা এনে দিচ্ছেন, তার সাথেও আপনাকে একটা নেটওয়ার্কিং করতে হচ্ছে যে আমার কিছু কাজ করে নেওয়া লাগবে। সো আমি ওকে একটা প্রসেসের ভিতরে রাখি। ওর সাথে ওই ধরনের একটা সম্পর্ক রাখি। ও আমাকে অনেকগুলো কাজ করে দিচ্ছে যেটা হয়তোবা আমার কোম্পানির সিইও আমাকে করে দিতে পারবে না। না, 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 পারবে তারও না। কিছু দায়বদ্ধতা আছে। আবার আমার সাথে আমার সিইওর যে নেটওয়ার্কিংটা, সেটা আবার একটা প্রসেসের ভিতরে থাকছে। ওনাকে দিয়ে আমি হয়তোবা কিছু কাজে আমি তার থেকে হেল্প নিতে পারি। তার থেকে শিখার কিছু সুযোগ থাকতে পারে। কিন্তু আবার পিয়নকে দিয়ে আমি যে কতগুলা কাজ করে নিতে পারছি, তার দ্বারা দেখা যাচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই। একটা সচিবালয় বা একটা মন্ত্রণালয়তে গেলে বা কোনো একটা কাজে আমরা গভর্নমেন্ট রিলেটেড কোনো যদি কাজেও যাই, নরমালি বাংলাদেশে হুম, যেটা হুম, হয়, হুম। সেটা হচ্ছে যে আমি একদম কনসার্ন পারসনকে টাচ করার আগে আমাকে হয়তোবা কারণ ওইখানে সেখানকার একটা প্রোটোকল আছে। জি, জি, দাপ্তরিক কোনো ব্যক্তির সাথে আমাকে কাজ করতে হচ্ছে বা সে অফিসের পিয়নও হতে পারে। এখন দেখা যাচ্ছে সে আমাকে ওই অফিসের অনেকগুলো কাজে সে আমাকে কোনো না কোনোভাবে সহযোগিতা রাইট। করছে। হোক পজিটিভ ওয়েতে না নেগেটিভ ওয়েতে। বাট সে সহযোগিতা করতে পারছে। তার দ্বারা হচ্ছে। কারণ সে একটা কমপ্লিট নেটওয়ার্কিং প্রসেস এর ভিতরে আছে। জি। এবং আপনার নেটওয়ার্কের কারণে আপনি তার সাথে কানেক্টেড হয়েই কিন্তু এই নেটওয়ার্কিং প্রসেস এর থ্রুতে আপনার কাজটা উঠিয়ে নিচ্ছেন। বাট সেখানকার যিনি কনসার্ন পারসন, আপনি তাকে ওই জিনিসটা রিকোয়েস্ট করে করাতে যে সময়টার প্রয়োজন, সেটা কিন্তু হচ্ছে না। না। সেই প্রপার ওয়েতে আপনি যেতে পারছেন না বা ওই নেটওয়ার্কিং এর থ্রুতে আপনি হয়তোবা তাকে রিকোয়েস্টও করতে পারছেন না। সো নেটওয়ার্কিংটা আসলে একদম ভেরি বিগিনিং থেকে শুরু করা উচিত সবার, Correct. আমার মতে। আপনিও যে বিষয়টা বললেন সেখানে তো অবশ্যই রয়েছে। সো এইটা আসলে একটা এক্সপ্লোর করার মতো বিষয় এবং নেটওয়ার্কিং আছে বিধে বা নেটওয়ার্কিং করার কারণেই কিন্তু দেখা যাচ্ছে ইভেন আপনি কোনো ধরনের একটা প্রবলেমে যেটা বললেন, যে একটা প্রবলেমে পড়েছি আমি হুম, হয়তোবা একটা পোস্ট করলাম। তো যারা আমার পরিচিত তারা আমাকে ওই জিনিসটা থেকে হেল্প করার ট্রাই করলো বা আমার হয়তোবা চাকরি চলে গেল বা যেহেতু এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর হুম, ভিতরে হুম, যাচ্ছি দেশ এই মুহূর্তে। সো এখানে দেখা যাচ্ছে আমি হয়তোবা জব সুইচ করার প্রয়োজন বা রাইট। আমার জবটা চলে গেল। আমার যদি প্রপার নেটওয়ার্কিং চ্যানেল থাকে এবং পাশাপাশি আমার যদি ওই পরিমাণ ক্যালিবার থাকে, আমার হুম, কিন্তু জব করতে খুব একটা কষ্ট না, হচ্ছে না, না। না, ইভেন কষ্ট আপনিও অফ দ্য রেকর্ড এই বিষয়গুলোই শেয়ার করছিলেন। হ্যাঁ। সো এটা অবশ্যই ইম্পোর্টেন্ট একটা বিষয়। নেটওয়ার্কিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। শুধুমাত্র এটা এমন না যে আপনার আউটসাইড দ্য ওয়ার্ল্ড আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, এমন নয়। এটা হবে ইন্টার ডিপার্টমেন্ট, হু, হু। আদার ডিপার্টমেন্ট, ক্রস ফাংশনাল টিম মেম্বার। কারণ সবকিছু যে আপনি আসলে ইমেইল কমিউনিকেশনে আপনার প্রবলেম রিজলভ হবে এমন নয়। ধরেন আপনারা যে আমরা ক্রস ফাংশনাল টিম মেম্বার, সেলস, মার্কেটিং, সিভিল, ইঞ্জিনিয়ারিং, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স থাকে। সো আপনার সাথে যদি ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ কানেক্টেড, আপনার যে কোনো একটা প্রবলেম হোক, আপনি ট্রাবল শুটে যান, সো আপনাকে খুব ইজিলি কিন্তু আপনি ওইখান থেকে কুইকলি আপনার মানে রেজাল্টটা পেতে পারবেন। আর আপনার যদি রিলেশনশিপ বা নেটওয়ার্কটা না থাকে, আসলে আপনি তাকে চেনে নিন, আপনি তাকে অ্যাপ্রোচ করবেন কেমন করে। আপনার একটা ধরেন যে কর্পোরেট নিয়ে বলি, যে কোনো একটা প্রবলেম নিয়ে, আপনার রেগুলেটরি হোক, কমপ্লায়েন্স নিয়ে হোক, আপনি যদি কমপ্লায়েন্স সেক্টরে যদি আপনার একটা নেটওয়ার্কিং থাকে যে এই বিষয়টা কি হবে, আপনি আপনার নেটওয়ার্কিং চলে যান, ঠিক আছে, নেটওয়ার্ক যারা আছে কানেক্টেড, তাদের আপনি সাজেশন চান। কারো কাছে আসলে হেল্প চাইলে কিন্তু ছোট হওয়ার কোনো কিছু নাই, হ্যাঁ? বরং এটা বেটার। আপনি আরো এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছেন। সো যেটা হয়তো দেখা গেল আপনি আম একটা জায়গায় এই সলিউশনটা পেতে আপনার একটু সময় লাগতো। বাট আপনার যদি নেটওয়ার্কিং স্ট্রংটা হয়, আপনি তাকে সাপোর্ট চান, সে আপনাকে রেফারেন্স সহ আপনাকে দিল। এরপর আপনি বাকিটা স্টাডি করে নেন। সেটা কুইক ইজিয়ার ওয়ে আমার কাছে মনে হয়। সো ভাইয়া এই ব্যাপারগুলো যেহেতু আলোচনা করছিলাম, নেটওয়ার্কিং নিয়েও আলোচনা হলো।
আ একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা আসলে কর্মক্ষেত্রে বিভিন্ন বয়সী লোকজনের সাথে আমাদেরকে কাজ করতে হয়। আপনি যেহেতু একটা লং ক্যারিয়ার আপনার অ্যাবভ 20 ইয়ার্স এর মতো। সো আপনার এই ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে আপনাকে অনেক সিনিয়র এমপ্লয়ির সাথেও কাজ হুম। করতে হয়েছে এবং অনেক জুনিয়র এমপ্লয়ির সাথে কাজ করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আসলে কিভাবে ব্যালেন্স করেন? এইটা আসলে একটু মানে আমি বলব যে বেশ ডিফিকাল্ট টাস্ক এটা, হ্যাঁ? কারণ যেখানে অলরেডি একটা সেটআপ আছে, এখানে আপনার থেকে বয়সে অনেক সিনিয়র লোকজন আছে। তো প্রথমতই হয় কি যে সিনিয়ররা আপনাকে অ্যাকসেপ্ট করতে চায় না। মনে করবে যে ও তো আমার বয়সে ছোট, কি জানে ২ দিন কাজ শিখে এসে আমার বস হয়ে গেছে। ছড়ি ঘুরাবে। ওদের থাকে এর একটা মাইন্ডসেট থাকে। বাট সবার আগে যেটা করতে হবে আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আপনাকে কোলাবোরেটিভ রিলেশনশিপে এগিয়ে আসতে হবে যে না, আপনাকে তাকে রেসপেক্ট দিতে হবে যে তুমি এখানে সিনিয়র, তুমি অনেক লার্নেড, আমি জাস্ট অ্যাজ এ ফাংশনাল রোল প্লে করছি, বাট আমার সাপোর্ট অনেক বেশি দরকার। এবং এটা ডেফিনেটলি একদিনে হবে না, এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে। প্রথমে তার সাথে আলোচনা করেন, কথা বলেন, হ্যাঁ? তাকে এমন না যে শুধু সবসময় আসলে কর্পোরেট কথাই বলতে হবে, অফিসিয়ালের বাইরেও কথা বলতে হতে পারে। এই রিলেশনশিপটা আসলে মানে একমাত্র সম্ভব রেসপেক্ট দিয়ে। ও যখন ওই সিনিয়র যখন দেখবে যে না, বিং এ লিডার, বিং এ সিনিয়র ম্যানেজার, সে যদিও হতে পারে বয়সে, বাট সে তোমাকে রেসপেক্ট দিচ্ছে। তখন ইয়েস। হবে কি যে সে কিন্তু আসলে তার যে ভ্রান্ত একটা ধারণা ছিল, ছড়ি ঘোরানোর যে ধারণাটা ছিল, এখান থেকে সে বেরিয়ে আসবে। আমার প্র্যাকটিক্যাল লাইফে এটা হয়েছে। পজিটিভ নেগেটিভ দুইটাই হয়েছে। আমি ফেস করেছি, এটা অনেকবার ফেস করেছি। বাট আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। সবসময় হয়তো হইনি। আর সবসময় তো মানুষ 100% পারফেক্ট না। কিছু, কিছু তার চ্যালেঞ্জেস থাকবে। সেগুলো হয়তো আমার জন্য আমার লেসন লার্ন যে ফিউচারে আমি কিভাবে এটাকে ওভারকাম করব। তবে আমার কাছে যেটা মনে হলো যে কাউকে রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে নিজেকে এগিয়ে আসতে হবে। আমি যদি এক্সপেক্ট করি যে ও আমাকে আগে রেসপেক্ট দিবে, দেন আমি দিব, এটা হবে না। সো কর্পোরেটটাও সিমিলারলি এরকম। আপনাকে আসলে ওয়ান স্টেপ সবসময় আপনাকে এগিয়ে থাকতে হবে। ভেরি গুড। সো ভাইয়া একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট একটা কোয়েশ্চেন করব, শিওর, ফাইনাল শিওর। কোয়েশ্চেন। বিইং এ লিডার, বিইং এ এক্সপেরিয়েন্স এমপ্লয়ি একটা ২ টা আইডিয়া শেয়ার করেন যারা আসলে বর্তমানে তাদের আর্লি ক্যারিয়ারে আছে বা ফ্রেশার্স আছে, যারা কিনা তাদের এই ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারে। আপনার এক্সপেরিয়েন্স এর আলোকে যদি এই ব্যাপারে কিছু জানাতেন। ওয়েল, মানে আসলে এটাকে বলা যায় আসলে কাইন্ড অফ এটা অ্যাসেট বা ক্যাপিটাল আমি যাই বলি। আমি শুরুতেও বলেছি যে ফোকাস অন ইউর ওয়ার্ক। সো আমি যেটা আমার মানে যারা আমার জুনিয়র বা ফেলো মেম্বার যারা আছে বা যারা এটাকে শুনবে দেখবে, আমি সবাইকে একটা জিনিস অ্যাডভাইস করি যে ইকুইপড ইয়োরসেলফ। এই ইকুইপড কিভাবে হতে পারে? একমাত্র ওয়ে হচ্ছে লার্নিং। আপনাকে যদি পড়াশোনা না করেন, আমাদের মধ্যে অনেকের আসলে একটু অভাব আছে, হ্যাঁ? যে হয়তো একটা টাস্ক দিলাম, এটা না জেনে না গো থ্রু না করে একটা চলে আসে। বাট আসলে এটা ওয়াইজ না। আপনাকে ওইটা ডিপ ডিটেলসে যেতে হবে, ওইটা নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে। সে যে ম্যাটারটাই হোক না কেন। সো এইভাবে নিজেকে ইকুইপড করতে হবে। এইটা একটা, দেন ফোকাস টু দ্য একদম ওয়ার্ক। কনসেনট্রেট করতে হবে। আমি যেটা করব ডেডিকেটলি করব। এমন না যে আসলাম আর চলে গেলাম। হ্যাঁ, ফর দ্য টাইম বিং মনে হতে পারে যে আমার খুব স্ট্রাগলিং লাইফ যাচ্ছে। বাট আজকে যে কাজটা আমি মনোযোগ দিয়ে শিখবো, আমার জবটাকে এনজয় করতে হবে কিন্তু, হ্যাঁ? কারণ জবের জন্যই কিন্তু আমি আছি। সো জবটাকে যদি আমি এনজয় করি এবং খুব ডেডিকেটেডলি কাজ করি, এটা হয়তো ফর দ্য টাইম বিং মনে হতে পারে কোনো আউটপুট নাই। কিন্তু ১ বছর, ২ বছর, ৩ বছর পরে কিন্তু এটা আউটপুট পাওয়া যাবে। সো আরেকটা হলো যে কন্টিনিউয়াস লার্নিং। সো আমি বলতে চাই ৩ টে জিনিস খুবই ইম্পোর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে ফোকাস অন ইউর ওয়ার্ক, কন্টিনিউয়াস লার্নিং, ডেডিকেশন এবং লার্নিং এর কোনো বিকল্প নাই। সো এই ৩ টে জিনিস আমরা ব্লেন্ড অফ সবসময় রাখতে পারি এবং ডিসিপ্লিন লাইফে, হ্যাঁ? আমার মনে হয় যে আসলে ২ দিন আগে হোক, পরে হোক, টুডে অর টুমরো হোক, হি অর শি উইল সাকসেস ইন হিজ লাইফ। মানে এটা হবেই, এটা হতে বাধ্য। এটা যদি কেউ প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসে, সে সাকসেস পাবেই। মানে এটার কোনো বিকল্প নাই। আপনি আমাকে দেখাতে পারবেন না এমন একজন কেউ নাই যে যে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে নিজেকে রেখেছে, নিজেকে ইকুইপড করেছে মোর অ্যান্ড মোর এডুকেশন দিয়ে। সে সাকসেসফুল হয় নাই, এরকম একজন ব্যক্তিও নাই। নিদার এই ওয়ার্ল্ডে বলে বা কর্পোরেটে বলে কোনো সেক্টর আপনি পাবেন না। সো আমার আম যদি বলি যে এটাকে কাইন্ড অফ সাজেশন বলেন, অ্যাডভাইস বলেন,
যে বি ইকুইপড ইয়োরসেলফ থ্রু দ্য কন্টিনিউয়াস লার্নিং। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে সাকসেসটা আসলে কোনোভাবেই মানে হুট করে পেয়ে যাওয়া কোনো জিনিস না, একটা অবশ্যই না। প্রসেস। আপনাকে ওই প্রসেসে ভরসা রাখতে হবে, ওই প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। ইনশাল্লাহ শিওরলি উইল গেট ইউর সাকসেস। তো থ্যাংক ইউ সো মাচ আবু হেনা ভাই। থ্যাংক ইউ। আপনি অনেক ব্যস্ততার মাঝে, আমি আপনাকে ব্যক্তিগত জানি যে আপনি অনেক ব্যস্ত ছিলেন এবং ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। আমাদের প্রোগ্রামটা আসলে ফিউচার লিডারদেরকে নিয়ে। সো ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ, আপনি এসেছেন, It's my pleasure. ইনসাইটসগুলো শেয়ার করেছেন। হোপ টু সি ইউ সুন ইনশাল্লাহ। ভালো থাকবেন এবং সকলকে আপনি ভালো বলছি থাকবেন। কন্টিনিউয়াস লার্নিং এর ভিতরে থাকুন এবং নিজেকে গড়ে তুলুন একজন এক্সপার্ট হিসেবে এবং একজন লিডার হিসেবে। আসসালামু আলাইকুম। ABP, Making Professionals.